বেসিক এবং হাউস রেন্ট দুটোকে যোগ করবেন প্রথমে। যোগ করে এরপরে যেটা হচ্ছে যে এখানে গুণন করবেন 5 দিয়ে, করে 100 দিয়ে ভাগ করলে আপনি কতটুকু টাকা আপনি ইনক্রিজ করবেন সেটা এখানে বলে দিবে ভাইয়া। গট ইট ভাইয়া, গট ইট। কারণ এখানে প্যারেনথিসিস ছিল না, তো তো আই থট যে হাউস রেন্টের 5% কিনা, মানে একটু আচ্ছা, কনফিউজ হয়ে গেছিলাম। থ্যাংক ইউ সো মাচ। ওইটা মানে ম্যাট্রিক্স গুলি লেখার ক্ষেত্রে আমরা একটু ইয়া হওয়া উচিত ছিল। ঠিক আছে, আমি আপনি একটা ভালো কথা বলছেন যে সেটা ইয়া করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এটা ঠিক করে দিব ভাইয়া। জি স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে অল আর ডিডাকশন শ্যাল বি ফ্রম বেসিক স্যালারি। জি ওকে, জি এম আই রাইট? জি স্যার এখন আমার কোশ্চেন হচ্ছে যে যখন আমি বেসিক স্যালারি থেকে ডিডাকশন করতেছি, তখন আমার ধরেন একটা এমপ্লয়ি বেসিক স্যালারি ছিল 5,100 টাকা, আমি কোনো কারণে তার বেসিক স্যালারি থেকে আমি 1,000 টাকা ডিডাকশন করলাম। এখন আমার তো যে আমরা যে স্যালারিটা বা পে স্লিপটা করি, এটাতে আমরা হচ্ছে যে বেসিক স্যালারির হাফ হচ্ছে আমরা বাড়ি ভাড়া দিই, হাউস রেন্ট দিই। তো সেক্ষেত্রে ওর হাউস রেন্টে এসে কি কোনো পরিবর্তন হবে না? পূর্বের যে 5,000 টাকা বা 5,100 টাকা যে তার হাউস রেন্ট মানে সরি বেসিক ছিল, ওই অনুযায়ী সে হাউস রেন্ট পাবে? না, যেটা হচ্ছে যে শোনেন, বিষয়টা হচ্ছে কি, এটা কনসলিডেটেড, মানে একবারে সম্মিলিত যে জিনিসটা, যে বেসিকটা, এটা সবসময় সারা জীবনই তার একটা বেসিক থাকবে। ঠিক আছে, এটা শুধুমাত্র ওই মাসের বেতন যখন আপনি তৈরি করতে যাবেন তখন সেক্ষেত্রে তার বেসিকটা অতটুকু, ডিডাকশন গুলি শুধুমাত্র বেসিকে হবে। কিন্তু এটার কারণে এটা এমন না যে আমি এই মাসে তার বেসিকে ডিডাকশন করছি এই জন্য তার হাউস রেন্ট কমে যাবে, আবার পরের মাসে তাকে কোনো করলাম না আবার বেড়ে যাবে, না এমন কিছু না। এটা আসলে স্ট্যাগনেন্ট একটা বিষয়, বুঝতে পেরেছেন? অনলি চেঞ্জ বেসিক, নট অনলি এনি আদার। না, মানে শুধু বেসিকেই পরিবর্তন হচ্ছে, অন্য কোনো কিছুতে পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন হবে না বা ইমপ্যাক্ট করবে না। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার। তল ভাই, জি ভাইয়া। তল ভাই, বেসিকের সাথে আমার মানে ইনক্রিমেন্ট দেওয়ার ক্ষেত্রে আমার হাউস রেন্টটা কেন যোগ করতে হবে? মানে সাধারণত ইনক্রিমেন্টটা বেসিকের উপর দেয় অথবা গ্রসের উপর আমাদের দেয়। ভাইয়া, আমাদের দেশে মিনিমাম ওয়েজের যে প্র্যাকটিসটা আছে সেখানে দেখবেন যে মিনিমাম ওয়েজ গুলির ক্ষেত্রে অলওয়েজ বাড়ি ভাড়া ভাতা বেসিক ভাতার উপরে ক্যালকুলেট করা হয়, বুঝতে পেরেছেন? অর্থাৎ বেসিকের একটা পার্সেন্টেজকে তারা হাউস রেন্ট বলছে, বোঝা যাচ্ছে? সো এই জন্য যেটা হচ্ছে, আমরা যখন ইনক্রিমেন্ট করব তখন আমরা এইভাবে করব। কিন্তু যদি হয় যে আপনি যদি কোনো কারণে যে আপনি যদি কোনো লাম্প অ্যামাউন্ট, অর্থাৎ যেটা হচ্ছে যে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা যদি আপনি হাউস রেন্টে দিয়ে দেন যেটার সাথে বেসিকের কোনো সম্পর্ক নেই, তাহলে আপনাকে এখানে হাউস রেন্টটা নিতে হবে না। কিন্তু গভর্নমেন্টের বর্তমান যে আইন আছে মিনিমাম ওয়েজের ক্ষেত্রে, সেটা আমি আপনাকে এখানে দেখিয়েছি, বুঝতে পেরেছেন? কিন্তু যদি আপনি কোনো কারণে বেসিকের উপর হাউস রেন্টটা ক্যালকুলেট না করেন তাহলে সেক্ষেত্রে এটার মধ্যে এটা ইনক্লুড করার প্রয়োজন হবে না। ক্লিয়ার? জি জি, তল ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, ওকে ভাই আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া। জি ভাই, এই জায়গায় অনেক সময় আছে বেসিকের উপর হাউস রেন্ট প্লাস মেডিকেল, তারপর আদার্স অ্যালাউন্স যেগুলো আছে সবই বেসিকের উপর পার্সেন্ট করে দেওয়া হয়। সেক্ষেত্রে আমি শুধু হাউস রেন্টটাকে গণনা করতেছি, বাকিগুলো কিন্তু গণনা করতেছি না। এখন আবার ও কথা আছে ভাইয়া, যদি আপনি এমন করেন, ওই যে আপনি যেটা বললেন একটু আগে, এমন করলে কিন্তু আপনাকে কি করতে হবে যে সবগুলোকেই এখানে সবগুলোই বেড়ে যাবে, সবগুলোকেই কনসিডারেশনে নিয়ে আসতে হবে, বুঝতে পারছেন? সো আপনি যদি আপনার সবগুলো বাড়ি এইভাবে করে বেসিকের উপরে ক্যালকুলেট করেন তাহলে অবশ্যই ভাই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার সবগুলো জায়গাতে ইমপ্যাক্ট করবে। কিন্তু মজার বিষয় কি জানেন, আপনি যদি এভাবে পার্সেন্টেজ করে সবগুলো গণনা করেন তাহলে আপনার গ্রস কখনোই আপনি মিলাতে পারবেন না। এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি আপনাকে দিয়ে রাখি, যদি হোক যে আপনি জানতে চাচ্ছেন এই জন্য আমি আপনাকে বললাম। জি, আর কারো প্রশ্ন আছে? আমার এগুলা কি ফিক্স করে দেওয়া বেটার হবে? সরি স্যার, এক্ষেত্রে আমার আদার্স অ্যালাউন্স যেগুলো আছে, যে মেডিকেল তারপর কনভেন্স, এগুলো ভাই ফিক্সড করে দিবেন, আদার অ্যালাউন্স গুলো ফিক্সড করে দিবেন তাহলেই হয়ে যাবে। আর একটা কোশ্চেন ছিল, ওটা হচ্ছে যে ভাইয়া বললো বেসিকের উপর ডিডাকশন করতে। এক্ষেত্রে আমি যদি বেসিকের উপর ক্যালকুলেশন করে ডিডাকশন যে অ্যামাউন্টটা ঘরটা আছে, ঘরে যদি বেসিকের উপর ক্যালকুলেশন করে ঘরে আমি মাইনাস করে দিই তাহলেই তো হচ্ছে।
না, Basic একটা থেকে ইস্যু আছে। একটা দরকার আছে যে আমার বেসিক এত আছে। তখন ভাইয়া নন কমপ্লায়েন্স হয়ে যায় বিষয়টা, বুঝতে পেরেছেন? এই জন্য আমি আপনাকে যেটা শিখিয়েছি স্যার পেরোলের ক্ষেত্রে, কারণ আমি তো আপনাকে আইন থেকে বলছি, তাই না? কারণ এটা কিন্তু আপনার আমার মন গড়া কোনো কথা না। তো এই জন্য আমি আপনাকে বলবো যে আপনি একটু দয়া করে যেটা করবেন, আপনি যেটা বলেছেন সেটা করা সম্ভব, অসম্ভব না, কিন্তু এটা নন কমপ্লায়েন্ট, বুঝতে পারছেন? সো কমপ্লায়েন্সটা একটু একটু লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই। ওকে, থ্যাঙ্কস। স্যার আমার একটা কোশ্চেন ছিল, জি ভাই বলেন। ওই নোটিস পিরিয়ডটা স্যার একটু বলতেন। নোটিস পিরিয়ড, জি জি। নোটিস পিরিয়ড হচ্ছে আপনি কোন ক্ষেত্রে নোটিস পিরিয়ড জিজ্ঞাসা করছেন? এখন আমাদের আইনে মূলত কি বলেন, ডিডাকশনের ক্ষেত্রে নোটিস পিরিয়ড কিভাবে ডিডাক্ট করবো সেটা? জি জি। আচ্ছা, এটা সবসময় আমরা বেসিকে করব। ও বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি জি জি। এটা সবসময় আমরা কিসে করব, যে আমরা এটা সবসময় বেসিক স্যালারির উপরে করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার একটু কথা ছিল, এবং সেটা ক্ষেত্রে পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে তারপরে করতে হবে। ওকে, জি বলেন। ভাইয়া কেউ যদি আমার একটা ওয়ার্কার, হ্যাঁ, 1 মাস 20 দিনে চলে যায়, হ্যাঁ, মানে নোটিস আমাকে দিয়েছে সে 1 মাস 20 দিন, দেন সে চলে গেছে, সো আমি তার 10 দিনের টাকাটা কাটবো, হ্যাঁ। তো এই ক্ষেত্রে ভাই আমি আসলে যে তার গড় বেসিকটা আমি বের করেছিলাম লাস্ট 12 মাসের, হ্যাঁ, ওটাকে ঠিক কত দিয়ে ভাগ দিয়ে দেন আমি 10 দিন দিয়ে গুণ দিব, মানে এটা 12 দিয়ে ভাগ দিয়ে করতে হবে। পূর্ববর্তী 12 মাসের ইয়েটাকে গড় করতে হবে এই হ্যাঁ, পদ্ধতি। হ্যাঁ 12 দিয়ে ভাগ দিয়ে আমি 1 মাসের স্যালারি পেয়েছি, হ্যাঁ ঠিক আছে। তো আমি যখন তার এখন ওখান থেকে তার মানে 10 দিনের টাকাটা কাটবো, সে একটা মাসে আমাকে 2 মাসের নোটিস পিরিয়ডের জায়গায় সে আমাকে 1 মাস 20 দিন দিয়েছে, দ্যাট মিনস আমি তার থেকে 10 দিনের স্যালারি কাটবো, হ্যাঁ। তো এই 10 হ্যাঁ। দিনের টাকাটা আমি কিভাবে আসলে ওই 1 মাসের স্যালারি থেকে হিসাবটা বের করবো? 26 দিয়ে ভাগ দিব? আপনি যেমন ধরেন ভাইয়া, যেটা হচ্ছে যে যখনই কোনো এমপ্লয়ির বেসিক স্যালারি আপনি ডিডাক্ট করবেন, সেক্ষেত্রে পেরোলের নিয়ম হচ্ছে যে অলওয়েজ এটাকে ভাগ দিবেন 30 দিয়ে। এটার কিন্তু রেফারেন্স আছে, আমি কিন্তু এটা আমার নিজের থেকে বলছি না, এটা একটা রেফারেন্স আমি আপনাকে বলে দেই যাতে করে আপনার জন্য সুবিধা হবে। এই রেফারেন্সটা হচ্ছে আমাদের শ্রম আইনের 115 নাম্বার যে বিধিমালাটা, অর্থাৎ বিধিমালার 115 যেটা, সেই বিধিমালাটা আসলে বেসিক্যালি এটা বলা আছে, যখনই আপনি ডিউরিং সার্ভিস পিরিয়ড, অর্থাৎ একজন এমপ্লয়ির সঙ্গে যতক্ষণ পর্যন্ত আপনার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে গিয়ে আপনার ওই এমপ্লয়ের কাছ থেকে আপনি তার বেসিক স্যালারি কাটতে পারবেন। এটা অনেকটা এরকমের, ভাবির সাথে আপনার যতদিন সম্পর্ক থাকবে ততদিন তার ছোট বোন আপনার শ্যালিকা, আর তার ভাই হচ্ছে আপনার শ্যালক। তো সেম জিনিসটা হচ্ছে এরকমের যে এই আমাদের আইনের ক্ষেত্রেও যতক্ষণ পর্যন্ত আপনার এমপ্লয়ির সঙ্গে আপনার সম্পর্ক থাকবে ততক্ষণ পর্যন্ত যত প্রকার ডিডাকশন আপনি করবেন, সেই ডিডাকশন গুলি অলওয়েজ আপনাকে কোথায় করতে হবে, যে বেসিক স্যালারিতে করতে হবে। এই যে এই জায়গাতে বলে দেয়া আছে, এবং বেসিক স্যালারিটাকে 30 দিয়ে ডিভাইড করে করতে হবে। এই যে দেখেন এখানে বলে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? জি ক্লিয়ার? জি ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। কে দিয়েছে বলো? ছিড়কি আছে। আচ্ছা, তাহলে আমি আজকে পড়ানো শুরু করি আস্তে আস্তে। তাহলে আমাদের যে টপিকগুলি আছে সেগুলি, আরেকটা বিষয়, গতকালকে যে ক্লাসটা আপনাদের মিস হয়েছে, এই ক্লাসটা আমরা 21 তারিখে করব, ঠিক আছে? আর কারণ একই দিনে দুটো ক্লাস করলে আসলে আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে, শুধুমাত্র এই জন্য আপনাদের ট্রেনিংটা আমার একদিন বাড়াতে হবে। আর যদি তারপরেও যদি ট্রেনিং বাড়াতে হয় তাহলে আমরা আরো একদিন বাড়াবো প্রয়োজনে, 22 তারিখ পর্যন্ত। সো আপনারা একটু বিরক্ত হবেন না প্লিজ, কারণ আমার আসলে একটু সমস্যার জন্য এবার আপনাদের এটা একটু ডিলে হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা আসেন এবার তাহলে আমরা শুরু করি। যেখানে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে ডিডাকশন। আচ্ছা, ডিডাকশনের ক্ষেত্রে এরপরে যে ডিডাকশন গুলি আপনি আইনে দেখবেন বা আপনার পেরোলে যখন কাজ করতে যাবেন, দেখেন আমি আপনাদেরকে যে ডিডাকশনের জায়গাগুলি বলেছি, আইন বলেন বা পেরোল বলেন, কোনো ক্ষেত্রেই এর বাহিরে কোনো প্রকার ডিডাকশন আসবে না। আমি আবারও বলছি, এর বাহিরে কোনো প্রকার ডিডাকশন আপনার কাছে আসবে না, অর্থাৎ আপনি নিশ্চিত থাকবেন যে এই ডিডাকশন গুলাই কেবলমাত্র আপনাকে করতে হবে। তাই এই জন্য সহজ বিষয় কি জানেন, যদি আপনি পেরোলে মাস্টার হতে চান বা আপনি আউটস্ট্যান্ডিং হতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পেরোলের ক্ষেত্রে আপনাকে ম্যান্ডেটরি ভাবে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই ধরনের ডিডাকশন গুলির সকল ম্যাট্রিক্স গুলি আপনাকে মুখস্থ করে ফেলতে হবে। যদি আপনি কোনো কারণে এটা মেমোরাইজ করতে না পারেন তাহলে সমস্যাটা কি হবে জানেন, এই যে ভুলভাল ডিডাকশন হয়ে যাবে, এবং ডিডাকশন যখন ভুলভাল হয়ে যাবে তখন কি হবে, যে কোনো না কোনো জায়গাতে একটা শর্টফল বা একটা প্রবলেম আসবে। সো সেই জিনিসটা আপনাকে কি করতে হবে, সামাল দিতে হবে, বুঝতে পেরেছেন? সো এটা একটু কেয়ারফুলি মাথায় রাখবেন। আসেন এবার আমরা যে জায়গাতে কথা বলছিলাম সেটা হচ্ছে এই প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আপনি দেখবেন যখন ডিডাকশন করবেন তখন আপনার অর্গানাইজেশনে যদি প্রভিডেন্ট ফান্ড থাকে তাহলে সেক্ষেত্রে সেই প্রভিডেন্ট ফান্ড থেকে আপনার
কি করতে হবে, যে ডিডাকশন করতে হবে। কিভাবে ডিডাকশন করবেন প্রভিডেন্ট ফান্ড থেকে? অনেকে হাত তুলছেন স্যার, একটু বলবেন কি প্রশ্নটা স্যার? যে আপনার হাত তুলছেন অনেকে। স্যার এমপ্লয়ি আচ্ছা। কন্ট্রিবিউশনটা ওইটা কি অ্যামাউন্ট, কি পরিমাণ, ওইটা কিভাবে বের করব? আচ্ছা আমি বলে দিচ্ছি স্যার। আচ্ছা এবার আসেন যে প্রভিডেন্ট ফান্ড ডিডাকশন, অনেকে হাত তুলছেন স্যার, কেউ প্রশ্ন করছেন না। আচ্ছা আমি একটু নামিয়ে দেই তারপরে কথা বলি। যেটা হচ্ছে যে এমপ্লয়ির যে ডিডাকশনের যে বিষয়টা, সেটা করবেন কিভাবে, যে আপনার অর্গানাইজেশনে যখন আপনি পেরোল নিয়ে কাজ করবেন, তখন সেক্ষেত্রে দেখবেন অনেক ক্ষেত্রেই কি হচ্ছে যে প্রভিডেন্ট ফান্ডের জন্য আপনাকে টাকা ডিডাক্ট করতে হচ্ছে। তো ডিডাকশনটা কিভাবে করবেন, সেটা হচ্ছে বেসিক স্যালারি থেকে আপনার এমপ্লয়ি যে কন্ডিশন, যে পরিমাণ কন্ট্রিবিউশনটা সে দিবে, এই কন্ট্রিবিউশনের অ্যামাউন্টটা কি করবেন, যে আপনার এমপ্লয়ির বেসিক স্যালারি থেকে ডিডাক্ট করে দিবেন। দিলে যে বেসিকটা থাকবে সেটাই আসলে বেসিক্যালি কি হবে, যে তার পেয়েবল বেসিক হবে। এখন একজন প্রশ্ন করেছে যে এমপ্লয়ি বা এমপ্লয়ার যে কন্ট্রিবিউশনটা করবে সেটা আমি বের করব কিভাবে। স্যার বের করার নিয়মটা খুবই সহজ। আপনি কত পার্সেন্টেজ কাটবেন সেটা নির্ভর করবে যে আপনি কতটুকু বেসিক স্যালারি থেকে ডিডাক্ট করবেন। যেমন ধরেন আপনি, আমাদের শ্রম আইন বলছে আপনি প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মিনিমাম আপনার ডিডাকশন হবে 7%, আর ম্যাক্সিমাম ডিডাকশন হতে পারে 8%। তবে অনেক অর্গানাইজেশন আইনের বাহিরে গিয়ে তারা বেশি বেনিফিট দেয়, এই জন্য তারা বলছে যে তারা 10% দিবে। তাহলে বেসিকের 10% বের করার নিয়মটা খুবই, আপনারা যেটা জানেন যে পার্সেন্টেজের ক্ষেত্রে অ্যামাউন্টটা কিভাবে করতে হয়, ঠিক আছে? সো সেইভাবে কি করবেন, যে আপনি এই সুন্দর করে এই অ্যামাউন্টটা এখান থেকে বের করে নেবেন। ঠিক আছে, বোঝা গেছে বিষয়টা প্রভিডেন্ট ফান্ডের এর ক্ষেত্রে, যে ডিডাকশনের ক্ষেত্রে, ঠিক আছে? মানে যত পার্সেন্ট বলা আছে সেটাই আমি কেটে রাখবো। জি, আপনার যতটুকু পার্সেন্টেজ বলা আছে অতটুকু। এখন এবার পার্সেন্টেজটা কোথায় পাবেন? পার্সেন্টেজটা পাবেন আপনার প্রতিষ্ঠানে যে প্রভিডেন্ট ফান্ড বা গ্র্যাচুইটি ফান্ড আপনারা যখন করেন, বা ওই ক্ষেত্রে কি করতে হয়, আপনাকে একটা ট্রাস্ট ডিড এবং একটা ট্রাস্ট রুলস করতে হয়। এবং এই ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলস এর ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলসটা দেখতে হবে। কারণ রুলস এর মধ্যে বলা থাকবে যে আপনি কতটুকু নিবেন মালিকের কাছ থেকে এবং কতটুকু নিবেন শ্রমিকের কাছ থেকে, সেটা ওই রুলসটার মধ্যে বলা থাকবে। সো এই জন্য পেরোলে যখন আপনি কাজ করবেন তখন এই লিগাল ডকুমেন্ট গুলো আপনি দেখে নিবেন। একজন এসে মুখে বলে দিল আর আপনি গিয়ে করা শুরু করলেন, নো, নেভার এভার ডু দ্যাট স্যার। একটা জিনিস আপনাদেরকে আমি অনেক আগেই আমি বলেছি স্যার, অন্যদের থেকে আপনার কার্যক্রমটা একটু ডিফারেন্ট হবে, তাহলেই দেখবেন যে আপনার ক্যারিয়ার গ্রোথ অন্যদের থেকে দ্রুত হবে। এটার বড় প্রমাণ হচ্ছে আমি, কারণ কি কারণ সেটা আপনারা নিজেরাই জানেন, এবং আমি অলরেডি আপনাদেরকে সেটাই বলেছি যে স্যার, যে আপনাকে যেটা অন্যরা যেভাবে করে সেটা হচ্ছে, ওকে ঠিক আছে আরেকজনের কাছ থেকে শুনেছে, মানে যেটাকে বলি হিয়ারসে, আরেকজনের কাছ থেকে শুনে সে এসে আপনাকে একটা জিনিস বলছে, আপনি সেটা বিলিভ করে সেটা প্র্যাকটিস করে স্টার্ট করেছেন। নেভার এভার ডু দ্যাট স্যার। যেটা করবেন, আপনাকে অর্গানাইজেশনে গিয়েই আপনি প্রথমে প্রভিডেন্ট ফান্ডের ট্রাস্ট ডিড এবং ট্রাস্ট রুলস আগে হাতে নিয়ে নেবেন, তারপরে পড়বেন। পরে ওয়ান্স ইউ আর অ্যাবসলিউটলি কনফার্ম যে আপনাকে এই অ্যামাউন্টটুকু আপনাকে কি করতে হবে, ডিডাক্ট করতে হবে। সো ইট ক্যান বি 10%, ইট ক্যান বি 12%, হোয়াট এভার দ্য পার্সেন্টেজ ইজ, সেই জিনিসটা আপনাকে সেই অনুযায়ী কি করতে হবে, যে প্রিপেয়ার করে আপনাকে দিয়ে দিতে হবে। আমি বিষয়টা বোঝাতে পেরেছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে গেল। এরপর দেখেন অ্যাডভান্স আর লোন রিকভারি। আপনারা অর্গানাইজেশন থেকে একটা কোশ্চেন ছিল। বলেন ভাই প্লিজ। ভাই এই যে আমাদের যদি পিএফ টা বেসিকে হয়, সেক্ষেত্রে যে ফিক্সড যে বেসিকটা থাকবে আমরা ওইখান থেকে ডিডাক্ট করব, নাকি মানে আমাদের যে ডিডাকশনটা নরমালি বিভিন্ন কারণে ডিডাকশন হয়, ডিডাকশন হবার পরে যে বেসিকটা থাকে তার উপর করব? না, এটা হচ্ছে গিয়ে মান্থলি বেসিক, অর্থাৎ আমি এর আগে যেটা বলেছিলাম, হ্যাঁ মান্থলি বেসিক যেটা থাকবে সেটার উপরে করতে হবে, ঠিক আছে? ওকে। আর যদি ভাই গ্রসে হয়? না, গ্রসে কখনোই হবে না ভাই, গ্রসে কখনোই ডিডাকশন করা যাবে না। এবং পিএফ এর যে আমাদের যে আইন আছে বর্তমানে, সেই আইনের মধ্যে খুব সুস্পষ্ট ভাবে জিনিসটা বলে দেয়া আছে যে অল সর্ট অফ ডিডাকশন শ্যাল বি অন বেসিক স্যালারি, এবং পিএফ এর ক্ষেত্রে খুব সুনির্দিষ্ট ভাবে জিনিসটা বলে দেয়া আছে। আমি একটু দেখিয়ে দিই আপনাকে আইনটা, তাহলে আপনার জন্য সুবিধা হবে। কারণ আপনাকে অনেকেই ভূগোল বোঝানোর চেষ্টা করতে পারে যাতে করে আপনি সেটা স্কিপ করে আসতে পারেন। এই জন্য আমি আপনাকে একটু দেখিয়ে দিই, আপনার জন্য সুবিধা হবে। দাঁড়ান একটা মিনিট, একটু আমাকে টাইম দেন।
স্যার নতুন এমপ্লয়ি জয়েন করলে ভাই গ্রস থেকে হলে না এমপ্লয়ি বেনিফিট বেশি হয়, সেক্ষেত্রে কি লতে কোনো চ্যালেঞ্জ আছে? আপনাকে আমি 125 নাম্বার ধারায় পড়িয়েছি না স্যার, আইনের অনুমোদিত ক্ষেত্র ব্যতীত, আমি আবার বলছি আইনের অনুমোদিত ক্ষেত্র ব্যতীত অন্য কোনো জায়গায় কোনো প্রকার ডিডাকশন করা যাইবে না। সেটা যদি আপনি আইনের থেকে বেশি বেনিফিটও দেন তারপরে আপনি সেটা করতে পারবেন না। এখন আমি আপনাকে আপনি বলবেন যে ভাইয়া এমপ্লয় তো রাজি, হ্যাঁ এমপ্লয়কে বেশি বেনিফিট দিচ্ছে, এমপ্লয় রাজি, তাহলে এখন আমি যদি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি তাহলেই দেখবেন যে আপনি একটু বিব্রত বোধ করবেন। ধরেন 21 বছরের একটা ছেলে আর 17 বছরের একটা মেয়ে যদি কাজীর কাছে বিয়ে করতে যায়, তখন কি কাজী তাদের বিয়ে পড়াতে পারবে বলেন তো? না ভাই পারবে না। কেন পারবে না? দুইজন তো রাজি। রাইট, এখানে নারী যিনি আছেন তিনি প্রাপ্তবয়স্ক নন, এই জন্য আপনি দুই পক্ষ রাজি থাকলেও তাতেও কিছু আসে যায় না কাজী সাহেবের। কাজী বলবে যে বাবা মিয়া বিবি রাজি তো বহুত কুছ করেগা কাজী, বুঝতে পারছেন? অর্থাৎ কাজীর তখন অনেক কিছু করার আছে, কি কি করবে সেই জিনিস হচ্ছে এটা বলবে যে বাবা তোমাদের বয়স, একজনের বয়স 18 হোক তারপরে তুমি বিয়ে করতে আইসো, সমস্যা নাই। এবার দেখেন এই যেখানে খুব সুন্দর করে বলেছে তাহার মাসিক মূল মজুরি ন্যূনতম 7% এবং অনধিক 8% হারে চাঁদা প্রদান করিবেন। এই যে দেখেন এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে, স্ক্রিনে দেখা যায় যায় জিনিসটা স্যার? জি ভাই, জি ভাইয়া দেখা যাচ্ছে। সো স্যার বিধিনে ধারা এটা এটা হচ্ছে 264 নাম্বার ধারা আমাদের শ্রম আইনের, এই 264 নাম্বার ধারায় আপনি এটা সুন্দর করে পেয়ে যাবেন। স্যার নতুন এমপ্লয়ি জয়েন করলে কতদিন পরে কাটবে, পর থেকে ওইটা কাটবে পিএফটা? এটা আইনে বলা আছে 1 বছর। কোন এমপ্লয়ি যদি 1 বছর চাকরি করে তাহলেই সেক্ষেত্রে সে এটার জন্য এন্টাইটেলড হবে, বুঝতে পেরেছেন? স্যার ইপিজেড আইনে ইপিজেড আইনে বলা আছে, এটা ইপিজেড আইনেও 164 বলা আছে ইপিজেড আইনে। ইপিজেড আইন 6 মাস। ইপিজেড আইনে পার্মানেন্ট হলেই হবে, যখন থেকে স্থায়ী হবে তখন থেকেই সে প্রভিডেন্ট ফান্ডের জন্য এলিজিবল হবে। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। জি তল ভাই ইপিজেড এর বাইরে কেউ যদি 1 বছর আগে থেকে কাটা শুরু করে তাহলে সেক্ষেত্রে কি সেটা কোনো বাধা এটা আছে? ভাইয়া ট্রাস্ট পার্মানেন্ট হলেই সঙ্গে সঙ্গে ডিডাকশন করতে পারবে। এটা ওই যে ট্রাস্ট ডিড আর ট্রাস্ট রুলস যেটা করবে ওখানে রিল্যাক্স করে দিতে হবে জিনিসটা। আচ্ছা, মানে ট্রাস্ট ডিড যেভাবে করবে মানে ওইটাকে ফলো করে এটা করে যেতে হবে, মানে 1 বছরেই করতে হবে এরকম কোনো ধরা বাধা নিয়ম নাই? না, এই ধরনের কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুলস নাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, কারো যদি 1 বছর না হয়, লাইক একদম প্রথম থেকে যদি কারো কাটা শুরু করে, মানে ওটা কি নন কমপ্লায়েন্ট? কারো যদি 1 বছর না হয় তাহলে সেক্ষেত্রে আপনার শোনেন এখানে মূল ফ্যাক্টরটা কি জানেন, সেটা হচ্ছে ট্রাস্ট, বুঝতে পেরেছেন? এই ট্রাস্ট আপনাকে যেভাবে বলবে আপনি সেইভাবে এই জিনিসটাকে করতে হবে, মেনটেন করতে হবে, আদারওয়াইজ হবে না, বুঝতে পেরেছেন? সো আপনাকে ওই ট্রাস্টের জায়গাটাতে আসলে একটু ফোকাস করতে হবে, আর কিছুই না। স্যার আমি একটু ফার্স্টে মিস করে গিয়েছি, মানে কারো 1 বছর চাকরি হলে দেন প্রভিডেন্ট ফান্ড কাটা শুরু করতে হবে? এই দেখেন আমি এটা আইনেই খুব সুন্দর করে বলে দেয়া আছে যে আইন অনুযায়ী বলা আছে যে 1 বছর, কিন্তু আইনের থেকে আপনি বেশি সুবিধা দিলে সেক্ষেত্রে আপনি দিতে পারবেন, এতে আইনগত কোনো বাধা থাকে না, বুঝতে পেরেছেন? কিন্তু সেক্ষেত্রে যেটা হয় যে নন কমপ্লায়েন্স না করে যদি আপনি বেশি কিছু দিতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে আইন এটা পারমিট করবে, ঠিক আছে? সো এই জন্য এই যে দেখেন এখানে এই যে খুব সুন্দর করে যে প্রতিষ্ঠানে ভবিষ্যৎ তহবিল গঠন করা হয়েছে সেই প্রতিষ্ঠানে প্রত্যেক স্থায়ী শ্রমিক উহাতে তাহার চাকুরি 1 বছর পূর্ণ করিবার পর প্রত্যেক মাসে উহার ভবিষ্যৎ তহবিলে ভিন্নরূপ কোনো চুক্তি না থাকিলে তাহার মাসিক মূল মজুরির 7% এবং অনধিক 8% হারে চাঁদা প্রদান করিবেন এবং মালিকও উহাতে উক্ত হারে চাঁদা প্রদান করিবেন। এই যে সুন্দর করে বলে দেয়া আছে, দেখতে পাচ্ছেন? আমি এই 7% আর 8% এটা হচ্ছে কি মিনিমাম 7 মানে হচ্ছে পার্সেন্ট টু ম্যাক্সিমাম 8%? রাইট, এটা হচ্ছে বেসিকের মিনিমাম 7%, ম্যাক্সিমাম 8%। তবে এনবিআর যেটা করে সেটা হচ্ছে যে 10% পর্যন্ত তারা স্বাচ্ছন্দ্যে এটা করে, ওয়েলকাম করে, কিন্তু 10%-এর বেশি হলে একটু ঝামেলা হয়। তবে বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আমি জানি যাদের বর্তমান পার্সেন্টেজ হচ্ছে 16%। এটা হচ্ছে লিন্ডে আছে না, লিন্ডে বাংলাদেশ, জি স্যার, লিন্ডের এটা হচ্ছে 16% বর্তমানে। স্যার আমার একটা কোশ্চেন ছিল, এটাই আমরা আমাদের ইপিজেডে 8.33% হারে আমরা
আমরা করতে করি আর কি, প্রভিডেন্ট ফান্ডের জন্য জমা রাখি, তো এটা কি মানে কোনো একটা আছে রুলস না আছে যে এটা আরো বেশি রাখতে হবে? ইপিজেড আইনে খুব সুন্দর করে বলে দেয়া আছে এটা ন্যূনতম। এখন যে বর্তমান যে বিধিমালাটা এসেছে ইপিজেড আইনের, সে বিধিমালায় খুব সুস্পষ্ট ভাবে বলে দেওয়া আছে ন্যূনতম 8.33%। ঠিক আছে, অর্থাৎ আপনি চাইলে এর বেশিও করতে পারবেন, 10%ও করতে পারবেন ইপিজেড এ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। 8.33 শ্রমিক হলে মালিকের 8.33। জি, মালিক যা দিবে শ্রমিক শ্রমিক যে পরিমাণ দিবে মালিকও সেম পরিমাণ দিবে। সেটা 268 স্যার ওই লিংক জি বলেন তল ভাই। জি ভাই। তল ভাই, যে মানে প্রভিডেন্ট ফান্ড ম্যাচুরিটির একটা কেস থাকে যে কিছু কোম্পানি 5 ইয়ার্স, কিছু কোম্পানি 2 ইয়ার্স করে। আইনে বলা আছে, আইনে কি বলা আছে? আইনে বলা আছে কোন এমপ্লয়ি যদি 2 বছর কাজ করে তাহলে সেক্ষেত্রে সে প্রভিডেন্ট ফান্ডের জন্য এলিজিবল হবে। ওকে, অর্থাৎ বোথ পার্টি কন্ট্রিবিউশন সে নিয়ে যেতে পারবে। তার চাকুরির বয়স টোটাল 2 বছর হলেই হবে। এটা কিন্তু এমন না যে যে জায়গাটা আমরা আসলে দেখি যে যেদিন থেকে সেখান থেকে না, যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে 2 বছর না, আপনার ফ্রম ইনসেপশন ইওর জব টু এন্ড ইওর জব, এই সময়টার মধ্যে যদি আপনার 2 বছর হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে। আচ্ছা, এটা রেফারেন্সটা 2 বছরের ইয়াটা রেফারেন্সটা আমাদের শ্রম আইনের 263 নাম্বার বিধিমালায় বলে দেয়া আছে ভাই, আর 280 নাম্বার ধারায় বলা আছে। জি, বুঝতে পেরেছেন স্যার লিংক ডে কোম্পানির কথা বললেন স্যার, ওটা কি মালিকেরাও কি সমহারে কন্ট্রিবিউট করে? জি 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 জি, যদি 2 ইয়ার্স না হয়ে থাকে জব ডিউরেশন, তাহলে কি সে শুধুমাত্র তার পোর্শনটাই পাবে? 2 ইয়ার্স না হলে শুধুমাত্র তার পোর্শনটা পাবে, মালিকেরটা পাবে না। ওকে, তাহলে আমি সামনের দিকে আগালাম স্যার। প্রভিডেন্ট ফান্ড আমি আরো সামনে পড়াবো ইন ডিটেলস, তখন আপনাদের আরো প্রশ্নগুলির উত্তর দিব আমি। তাহলে আমি একটু আগে জাস্ট ডিডাকশনটা শেষ করি। এরপরে যে জায়গাটা সেটা হচ্ছে, আমরা অলরেডি বললাম যে ওভারপে যে জিনিসটা আছে, ওভার পেমেন্টের ক্ষেত্রে কি কি হবে, যে আপনার লোন বা অ্যাডভান্স পেমেন্ট। দেখেন, অ্যাডভান্স পেমেন্টের ক্ষেত্রে আমাদের আইনে একটা সিলিং বলে দেয়া আছে অ্যাডভান্স পেমেন্ট। অর্থাৎ অনেক সময় এমপ্লয়িরা আপনার কাছে বলে যে স্যার আমাকে অতিরিক্ত পরিমাণ একটু দেন, যেটা হচ্ছে যে আমাকে একটু অ্যাডভান্স টাকা দেন স্যার। তো অ্যাডভান্স টাকা যদি কেউ নিতে চায় তাহলে সেক্ষেত্রে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এই আইন অনুযায়ী, অর্থাৎ শ্রম আইন অনুযায়ী আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে একজন এমপ্লয়িকে সর্বোচ্চ 2 মাসের স্যালারি সমপরিমাণ অর্থ অ্যাডভান্স হিসেবে তাকে দিতে পারবেন। আমি আবার বলছি, কয় মাস স্যার? 2 মাস সমপরিমাণ, এই যে এখানে বলা আছে 2 মাস সমপরিমাণ অর্থ আপনি তাকে দিতে পারবেন। এবং এই টাকাটা আপনি কি করতে পারবেন, যে প্রতি মাসে তার বেসিক স্যালারি থেকে আপনি ডিডাক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, এটা আপনি সেখান থেকে ডিডাক্ট করে এই অর্থটা আপনি আবার ফেরত নিয়ে নেবেন এমপ্লয়ের কাছ থেকে। সো পেরোলে আপনি যখন চাকরি করবেন তখন কিন্তু আপনাকে এটা মালিককে বলতে হবে। অনেক জায়গায় মালিক অনেক বেশি টাকা দিয়ে ফেলেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, যে আপনার এই জিনিসটাকে আপনি এইভাবে ম্যানেজ করবেন। ঠিক আছে, গেল এটা। তারপর হচ্ছে ওভারপে অ্যামাউন্ট ডিডাকশন। ওভারপে মানে কি, আপনি অতিরিক্ত কোনো টাকা এমপ্লয়িকে দিয়ে ফেলেছেন, এখন সেই টাকাটা আপনি কি করবেন, যে তার কাছ থেকে আবার ডিডাক্ট করে নেবেন। যদি এমন কোনো বিষয় ঘটে তাহলে সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে বেসিক মাইনাস হচ্ছে গিয়ে ওভারপে যে অ্যামাউন্টটা, তাকে অতিরিক্ত যে পেমেন্টটা দিয়েছেন সেটা তার কাছ থেকে সুন্দর করে যেটা করবেন ডিডাক্ট করে আপনি টাকাটা তাকে, বাকি যে পেমেন্টটা আছে সেটা তাকে ফেরত দিয়ে দিবেন। ঠিক আছে, তাহলেই হয়ে গেল। আর একটা জিনিস হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স ডিডাকশন। আপনি জানেন যে ইনকাম ট্যাক্সের একটা ডিডাকশন থাকে এমপ্লয়ীদের, সেই ইনকাম ট্যাক্সটা আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে মান্থলি বেসিস তাকে সুন্দর করে ডিডাক্ট করে তারপরে তাকে পেমেন্ট দিয়ে দিতে হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে ইনকাম ট্যাক্স ডিডাকশনের বিষয়টা। সো ইনকাম ট্যাক্সও আপনি বেসিক স্যালারি থেকে কি করবেন, যে এটা ডিডাকশন করে রেখে দিবেন। ঠিক আছে, এটা গেল। সো এই ধরনের ডিডাকশন গুলি আপনি পাবেন। আরো যেটা পাবেন সেটা হচ্ছে মালিক যদি এমপ্লয়িকে কোনো বেনিফিট তার এস্টাবলিশমেন্টে দিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেটার জন্য ডিডাকশন হবে। কি, সেটা হচ্ছে বেসিক স্যালারি মাইনাস হচ্ছে ফুড বিল অর ট্রান্সপোর্ট বিল অর এনি আদার সার্ভিস। ঠিক আছে, অন্য যে কোনো সার্ভিস যেটা হচ্ছে যে আপনাকে কি করতে হবে, ডিডাক্ট করতে হবে। তো বেসিক স্যালারি থেকে কি হবে, যে ফুড বিল, ট্রান্সপোর্ট বিল অথবা এনি আদার যে কোনো ধরনের সার্ভিস, সেগুলো এখান থেকে অ্যামাউন্টটা ডিডাক্ট করে তারপরে কি করতে হবে, তার পেয়েবল বেসিক স্যালারি আপনাকে
বের করতে হবে এবং এই অ্যামাউন্টটা কিন্তু অ্যাটেকচুয়াল যেটা আসবে সেটাই দিয়ে আপনি ডিডাকশন করে দিবেন। এবার আসেন লে অফ পেমেন্ট। আপনি যখন অর্গানাইজেশনে একটা পেরোলে ম্যান্ডেটরি আপনাকে যে দেখবেন যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ডিডাকশন করতে হচ্ছে, এই ম্যান্ডেটরি ডিডাকশনটা আপনাকে যখন করতে হবে তখন যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার ম্যান্ডেটরি ডিডাকশনের ক্ষেত্রে যে ইস্যুটা এখানে আসে কাজ করে সেটা হচ্ছে কি স্যার, যে আপনি প্রথম 45 দিন যখন একটা ফ্যাক্টরি লে অফ করবেন বা একটা প্রতিষ্ঠান লে অফ করবেন, সেক্ষেত্রে আপনি গ্রস স্যালারি মাইনাস হচ্ছে গিয়ে বেসিকের 50% ডিডাক্ট করবেন, ট্রান্সপোর্ট, ফুড অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স যেটা আছে এই তিনটা আপনি কি করবেন যে বাদ দিবেন। আমি আবার বলছি, উনি বেসিকের 50% বাদ দিবেন, ট্রান্সপোর্ট, ফুড অ্যান্ড মেডিকেল অ্যালাউন্স এগুলো বাদ দিবেন। দিলে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টটা এবং আরেকটা জিনিস হচ্ছে তার যে হাউস রেন্ট থাকবে সেই হাউস রেন্ট সম্পূর্ণটা তাকে কি করতে হবে, পে করে দেয়। এক কথায় বলতে গেলে বেসিকের 50% এবং হাউস রেন্ট ফুল এই দুটো অ্যামাউন্ট কি করতে হবে যে তাকে বেসিক্যালি পে করতে হবে। তার মানে হচ্ছে কি আপনি গ্রস স্যালারি থেকে বেসিকের 50% বাদ দিবেন, ট্রান্সপোর্ট বাদ দিবেন, ফুড বাদ দিবেন, মেডিকেল বাদ দিবেন, দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে বেসিকের 50% অফ বেসিক স্যালারি। আর একটা জিনিস থাকবে সেটা হচ্ছে আপনার হাউস রেন্টটা ফুল থাকবে, এই দুটো অ্যামাউন্ট তাকে পে করে দিতে হবে। আর 15 বা তদুর্ধ দিনের বেশি সময় যদি কোনো প্রতিষ্ঠান আপনি বন্ধ রাখেন তাহলে সেক্ষেত্রে লে অফ করে রাখেন, সেক্ষেত্রে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে গ্রস স্যালারি থেকে আপনি তার বেসিকের 75% বাদ দিবেন, ফুড, ট্রান্সপোর্ট, মেডিকেল যেটা আছে সেটা ফুলটা বাদ দিবেন। তাহলে পাবে কি, পাবে হচ্ছে গিয়ে যে গ্রস স্যালারি সে পাবে গ্রস স্যালারি থেকে মাত্র 25% অফ বেসিক স্যালারি পাবে এবং হাউস রেন্টটা ফুল তাকে পে করে দিতে হবে। ঠিক আছে, আপনার লে অফের ক্ষেত্রে এভাবে করে ডিডাকশনটা আপনাকে করে ফেলতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে যে চেক অফ ডিডাকশন। চেক অফ জিনিসটা কি? চেক অফ জিনিসটা হচ্ছে গিয়ে যে আমাদের দেশে দেখবেন যে বিভিন্ন জায়গায় সিবিএ আছে, সিবিএ অর্থাৎ কালেকটিভ বার্গেনিং এজেন্ট আছে। এই সিবিএ রা আপনার অর্গানাইজেশনে অনেক ক্ষেত্রে অনেক সময় আপনি দেখবেন যে এই সিবিএ গুলি আপনাদের অর্গানাইজেশনের ইনসাইডে কাজ করে এবং এই সিবিএ যেটা করে যে ওরা ওদের যে ইয়ারা থাকে যে সংগঠন থাকে এদেরকে তারা সাবস্ক্রিপশন চার্জ দেয়, সাবস্ক্রিপশন দিয়ে থাকে। কিসের সাবস্ক্রিপশন? এটা মেম্বারশিপ সাবস্ক্রিপশনের জন্য তারা পে করে থাকে। এই মেম্বারশিপ সাবস্ক্রিপশনের জন্য যে পেমেন্টটা হয় সেই মেম্বারশিপ সাবস্ক্রিপশনের পেমেন্টটার ক্ষেত্রে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে এই অ্যামাউন্টটা, দেখবেন যে এটা এই অ্যামাউন্টটা নিয়ে অনেক সময় ফ্যাক্টরিতে নানান ধরনের বা এস্টাবলিশমেন্টে নানান ধরনের আনরেস্ট হয়। ওই সময় কি করা হয় যে তখন ডিরেক্টর অফ লিবার থেকে বা যেটা হচ্ছে রেজিস্ট্রার অফ ট্রেড ইউনিয়নস ওরা কি করে মালিককে একটা চিঠি দেয়, চিঠি দিয়ে বলে যে আপনারা এই অ্যামাউন্টটা ওয়ানওয়ার্ডস তার এমপ্লয়ি স্যালারি থেকে ডিডাক্ট করে দিবেন এবং এই চাঁদাটা এমপ্লয়ির যে মেম্বারশিপ সাবস্ক্রিপশনের যে চাঁদাটা, এই চাঁদাটা বেসিক্যালি কি করা হয় যে তখন বেসিক স্যালারি থেকে এই চেক অফ পদ্ধতি, এই যে চেক অফের যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা কেটে এমপ্লয়িকে তার বাকি পাওনাটা দিয়ে দেওয়া হয়। সো দিজ আর ভেরি কমন এবং যেটা হচ্ছে ম্যান্ডেটরি ডিডাকশন যেগুলি আসলে আপনি পেরোল করতে গেলে পাবেন, এর বাহিরে আর কোনো কিছুই আপনি পাবেন না। আর যেটা পাবেন ততটুকু আমি আপনাকে বলে দিচ্ছি, আর একটা পেতে পারেন সেটা হচ্ছে কোনো অর্গানাইজেশনে আপনারা দেখবেন যে আপনারা অর্গানাইজেশনে বিভিন্ন সময় সমিতি করেন। কিসের সমিতি? এটা সমিতি হচ্ছে গিয়ে আমরা সবাই মিলে একটা জমি কিনবো, জমি কিনে সেখানে ফ্ল্যাট উঠাবো। হ্যাঁ, এই ধরনের দেখবেন যে বিভিন্ন সময় আপনি বিভিন্ন রকমের ইয়া পাবেন যে আপনার অ্যাক্টিভিটিস আপনারা করেন এবং এই ধরনের সমিতি যদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড হয় তখন সেক্ষেত্রে আপনি মালিককে বলতে পারেন যে স্যার আপনি আমাদের এই জায়গাতে আমরা এটা করব এবং আপনি আমাকে এই টাকাটা প্রতি মাসে বেতন থেকে কেটে আপনি আমাদেরকে দিবেন। তখন কি করে যে মালিক ওই অ্যামাউন্টটা যদি কেটে আপনাকে দেয়, কিন্তু কাটার আগে সরকার মালিককে একটা জিনিস কনফার্ম হতে হবে। কি হতে হবে? শ্রম ও কর্মসংস্থান যে মন্ত্রণালয় আছে সেখান থেকে তাকে এটার অ্যাপ্রুভাল আনতে হবে। এই সমিতিটার যে ডিডাকশনটা সেটা যে অ্যাপ্রুভাল যদি পেয়ে গেলে তখন কি করতে হবে? সে পেরোলে ডিডাকশন করবে। বিফোর দ্যাট সে পেরোলে কোনো প্রকার ডিডাকশন করতে পারবে না। এখন দেখেন আপনাদের একটা ভুল আছে, আপনারা কিছু কিছু ভুল করেন। এর মধ্যে একটা হচ্ছে স্টাম্প ডিডাকশন। স্টাম্প ডিডাকশন শ্যাল নেভার হ্যাপেন অন বেসিক স্যালারি, অর্থাৎ স্টাম্প ডিডাকশন কোনোদিনই আপনার বেসিক স্যালারিতে হবে না বা আপনি বেসিক স্যালারিতে করার কোনো রাইটও আপনি কি করেন না, যে আপনি রাখেন
না, তার মানে এই স্টাম্প ডিডাকশন কখনোই বেসিক স্যালারিতে হবে না, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে গিয়ে আপনারা আরেকটা ডিডাকশন করেন, সেটা হচ্ছে এমপ্লয়ের আইডেন্টিটি কার্ড হারিয়ে গেলে আইনে বলা আছে 50 টাকা জরিমানা আদায় করা যাবে। এই জরিমানাটা আপনারা কি করেন যে বেসিকে ডিডাক্ট করেন, কিন্তু দেখেন আমার আইডেন্টিটি কার্ড হারিয়ে গিয়েছে, এটার জন্য কোনো জরিমানার অর্থ বেসিক স্যালারি থেকে ডিডাক্ট করা যাবে না, অর্থাৎ পেরোলে ডিডাকশন করা যাবে না। এই ধরনের নিয়মগুলি একটু জেনে করবেন, কারণ কি স্যার এতে করে আমি ওই যে একটা কথা আমার বারবারই চলে আসে, ট্রাই টু বি এক্সেপশনাল ফ্রম আদার্স। আমাদের দেশে আমরা যতটুকু প্র্যাকটিস শিখেছি পেরোলের, মজার বিষয় হচ্ছে টোটালটাই আমার বসের কাছ থেকে শিখে বা আমার বসের কাছ থেকে শিখে অথবা আমার বন্ধুর কাছ থেকে শিখে অথবা ওই যে গাইতে গাইতে গায়েন, মানে বিষয়টা হচ্ছে কি যে আমি করতে করতে তারপরে কি করেছি আমি শিখে ফেলেছি, এর বাহিরে আসলে বেসিক্যালি আর কিছুই না। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম কিনা, এর বাহিরে আপনি আর কোনো প্রকার ডিডাকশন করতে ভাই আপনি মিউট হয়ে গিয়েছেন। জি ভাই, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? এতটুকু ডিডাকশন করা যাবে। এরপরে আমি আপনাদেরকে 4টা বিষয় শেখাবো যে শুধু ডিডাকশন করলেই আপনার হবে না, ডিডাকশনের পরও আরো 4টা কাজের কথা বলে দেওয়া আসছে, যে কাজগুলো আপনাকে ম্যান্ডেটরি ভাবে করতে হবে। 4টা কাজ, কিন্তু আগে আপনাদের প্রশ্ন থাকলে সেগুলো শেষ করেন, তারপরে আমি আপনাদেরকে বলছি। বলেন ভাই, লে অফে আপনি 2টা পোরশন বলছেন, একটা হচ্ছে 45 ডেজ এর একটা পোরশন, একটা হচ্ছে 15 ডেজ এর একটা পোরশন। এখন এটা কি মানে আমি 15 ডেজ ফার্স্টে করব দেন 45 ডেজ করব এরকম কিছু করে, মানে আমি ধরেন প্রথমে যেটা করা যায়, সরি আমি আপনাকে ইন্টারাপ্ট করে এই কথাটা বলছি। প্রথমে আপনি কি করতে পারবেন যে একটা এমপ্লয়িকে সর্বপ্রথম আপনি লে অফ করতে পারবেন 45 দিন বা তার কম, এর বেশি না প্রথমে। এরপরে যদি আপনি আরো এই লে অফটাকে বাড়াতে চান তাহলে 15 বা তদুর্ধ্ব দিন পর্যন্ত আপনি এই লে অফটা বাড়াতে পারবেন। বুঝতে পেরেছেন? সো এই জন্য যেটা হয়, লে অফটাকে স্বাভাবিকত 2টো ভাগে ভাগ করা, একটা হচ্ছে 1 থেকে 45 দিন একভাবে, আর 45 এন্ড আফটার ওয়ার্ডস হচ্ছে গিয়ে একভাবে। বুঝতে পেরেছেন? এই জন্য 2টা ভাগে ভাগ করে বলা হয়েছে। আচ্ছা ভাইয়া, ওই যে লোনের যে ব্যাপারটা বললেন সেটা হচ্ছে যে বলা আছে যে গ্রস স্যালারি প্রথম 2 মাসের গ্রস স্যালারি লোন হিসেবে দিতে পারবে, তাই না? জি। আচ্ছা, তারপরে বললেন যে পরের মাস থেকে বেসিক স্যালারি থেকে কাটবে। হ্যাঁ, তো বেসিক স্যালারি থেকে কত % করে কাটতে থাকবে? একেবারে তো কাটা পসিবল না। এটা বেসিকের 1/3 এর বেশি কাটা যাবে না, অর্থাৎ বেসিকের 3 ভাগের 1 ভাগের বেশি কাটা যাবে না। আচ্ছা, ঠিক আছে। তমাল ভাই, জি ভাইয়া। আমি আসলে এই মাত্র জয়েন করেছি, তো এর আগে যেগুলো করছি আমি ঠিক মতো নোট করতে পারিনি। এখানে যে রুল যেগুলো দেখিয়েছিলেন আমাদের শ্রম আইনের, ওইটাকে একটু শেয়ার করে দিবেন গ্রুপে। এটা যে রুলসটা দেখিয়েছিলেন সেটা, হ্যাঁ, এর আগে যে ডিরেকশনে যেগুলো দেখিয়েছিলেন না আমাদের শ্রম আইনের অত ধারায়, এটা মানে এটা কিন্তু এটা কিন্তু অলরেডি এর মধ্যে আছে আপনাদের, যেটা হচ্ছে যে গ্রুপে এই স্লাইডটা আপলোড করা আছে ভাইয়া, এটা থেকে আপনি জাস্ট একটু কষ্ট করে ডাউনলোড করে নিতে হবে, আর কিছুই না। আমি স্লাইডের কথা বলছি না, ওই শ্রম আইনের যে রেফারেন্স গুলো দিয়েছিলেন, ওই ধারার রেফারেন্স গুলো, ওইটা একটু শেয়ার করতে বলছিলাম। ও আচ্ছা, এটা শেয়ার করতে বলছিলাম রেফারেন্স গুলি। আচ্ছা, আপনাদের কারো কাছে কি লেখা আছে রেফারেন্স গুলি? কেউ লিখেছেন? আমি যে রেফারেন্স গুলি বলেছি মুখে মুখে, স্যার কেউ যদি লিখে থাকেন, আমি জানি অনেকেই লিখেছেন, একটু ছবি তুলে গ্রুপে দিয়ে দিন। কেউ লিখেছেন? আসেন, এমন কেউ একটু রেসপন্স করেন। আরেকবার বলবেন কাইন্ডলি। যারা লিখেছেন, এই যে আমি রেফারেন্স গুলো যে বললাম এই ডিডাকশন পড়ানোর সময় যারা এইগুলো লিখেছেন রেফারেন্স গুলো, সেকশন বা রুলস গুলি, তারা ওকে ঠিক আছে, আপনি ছবি দেয়া যায় না, গ্রুপে তো অ্যাডমিন হিসেবে আপনি আছেন, এটা তো অফ করা আছে। না, ওইটা আমি আচ্ছা, এইটা আমি কেন আসলে দেই না সেটা বলি। আমি আসলে কেন এটা ওপেন করে দেই না, কারণ বিকজ হচ্ছে রাত 2টা-3টার সময় একজন কোয়ারি করে, এই কারণে অন্যদের ঘুমে ডিস্টার্ব হয়, এই জন্য আসলে আমি এটাকে বন্ধ করে রাখি, অনেকেই বিরক্ত হয় এই জন্য। যাই হোক, আমি এটা খুলে দিচ্ছি। তমাল ভাইকে দিলে, তমাল ভাই আপনি পাঠিয়ে দিলেই বেটার হবে। ঠিক আছে, না আমি এখানে ওপেন করে দিলাম, আপনি একটু পাঠিয়ে দিয়েন তাহলে। ঠিক আছে স্যার? ঠিক আছে, ওকে।
জি স্যার জি স্যার বলতে চাচ্ছিলাম ওই যে 45 ডেজ এর যে কথাটা, ওটা কি আমরা এইভাবে বলতে পারি না বেসিকের 50% আর খালি হাউস রেন্ট পাবে, এই শুধু এই দুইটাই পাবে? ভাইয়া একটা জিনিস হচ্ছে কি যে আমি দুই ভাবেই কিন্তু বলেছি, প্রথমে বলেছি বেসিকের 50% এবং হাউস রেন্ট ফুল পাবে, আবার এটাও বলেছি যে গ্রস স্যালারি থেকে আপনি বেসিকের 50% বাদ দিবেন, হাউস রেন্ট বাদ, ট্রান্সপোর্ট বাদ দিবেন, ফুড এন্ড মেডিকেল বাদ দিবেন, ঠিক আছে? তারপরে করুন। এটা কেন আমি আপনাকে বলি, কারণ আমি যদি বলি যে বেসিকের 50% পাবে এবং ফুল পাবে, হাউস রেন্ট ফুল পাবে, তখন আসলে বেসিক্যালি না জিনিসটা একটু হয়ে যায়, ঝামেলা হয়ে যায়। ও যখন ডিডাক্ট করতে যায় তখন বুঝে না যে কোনটা কোনটা ডিডাক্ট করতে হবে। এই জন্য মানে ভাইস ভার্সা বলি না, যে দুটো ওয়েতেই, ইদার ওয়েতে আই হ্যাভ এক্সপ্লেইনড। বুঝতে পেরেছেন ভাইয়া? আমারটা কি ঠিক আছে কিনা ওটা বলতেছি। আপনার কথা ঠিক আছে, হ্যাঁ, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন। এটা খুব সহজেই বলা যায়। একটা হচ্ছে বেসিকে 50% পাবে এবং হাউস রেন্ট ফুল পাবে, আর একটা হচ্ছে কি বেসিকে 25% পাবে এবং হাউস রেন্ট ফুল পাবে। এভাবেও বলে, এটা খুব সহজেই বলা যায়, কিন্তু দুটোই বলাতে কি হয়েছে যে সে দুই দিক থেকেই চিন্তা করবে যে ভাই এটা দুই ভাবেই করা যায়। বুঝতে পেরেছেন? আর কিছুই না। ক্লিয়ার? এবার আসেন যে এই ডিডাকশনের বাহিরেও আমাদের দুটো বড় টোটাল 4টা কাজ আছে, যে 4টা কাজ আপনাকে ম্যান্ডেটরি ভাবে টাইমলি করতে হবে। আমি আবার বলছি যে ম্যান্ডেটরি ভাবে আপনাকে কি করতে হবে, এই 4টা কাজ টাইমলি করতে হবে। আপনি যদি এটা কোনো কারণে ইফ ইউ ফেইল, তখন আপনাকে কি করতে হবে, এটার জন্য খেসারত দিতে হবে। খেসারত দিতে হয়, কি খেসারত দিতে হয়, যে আপনি আইনের পেনাল্টির মধ্যে কি করতে পারেন, যে পড়ে যেতে পারেন। প্রথমত যে বিষয়টা সেটা হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডের জন্য যখন পেরোল থেকে কোনো প্রকার ডিডাকশন আপনি করবেন, আপনাকে ম্যান্ডেটরি ভাবে যে মাসের টাকাটা আপনি ডিডাক্ট করলেন, আপনি তো সবসময় কি করবেন, যে 1 মাসের টাকাটা পরবর্তী মাসে কি করবেন, ডিডাক্ট করবেন, তাই না? সো এটার ক্ষেত্রে 1 থেকে 15 তারিখ যে সময়টা আছে, আমি আবার বলছি 1 থেকে 15 তারিখ যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যে ডিডাকশনটা আপনি করবেন, সেই ক্ষেত্রে যেটা হবে যে এটা 15তম দিনে গিয়ে আপনাকে অবশ্যই কি করতে হবে, জমা দিতেই হবে ম্যান্ডেটরি ভাবে। অর্থাৎ যা আপনার এটা হচ্ছে অগাস্ট মাসের প্রভিডেন্ট ফান্ডের জন্য যে ডিডাকশন করবেন, সেটা আপনার সেপ্টেম্বর মাসের 15 তারিখের মধ্যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে হবে। আপনি কোনোভাবে এটা কি করতে পারবেন না, যে অস্বীকার করতে পারবেন না যে আপনি এটা করতে পারবেন না বা আপনার করার অ্যাবিলিটি নাই বা দিস এন্ড দ্যাট, ইউ ক্যান নট ডু দ্যাট। আপনাকে ম্যান্ডেটরি ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার 1 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আপনাকে ম্যান্ডেটরি ভাবে, 15 তারিখ হচ্ছে লাস্ট ডেট, আপনাকে যে তারিখের মধ্যে অবশ্যই প্রভিডেন্ট ফান্ডটা জমা করতে হবে ব্যাংক অ্যাকাউন্টে। আমি বিষয়টা আপনাকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম কিনা বলেন? তবে রেফারেন্সটা যদি একটু দিতেন। রেফারেন্সটা ভাইয়া আমাদের শ্রম বিধিমালা এটা বলে দেয়া আছে, এটা আপনি পাবেন হচ্ছে কি আমাদের ওদের চ্যাপ্টারটা, দাঁড়ান একটা মিনিট ভাইয়া, আমি চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে 17 নাম্বার হবে না ভাইয়া, এটা 16 নাম্বার চ্যাপ্টার, রাইট? এবার মনে পড়েছে যে হচ্ছে 16 নাম্বার চ্যাপ্টারে এটা বলে দেয়া আছে। দাঁড়ান আমি একটু আপনাকে দেখিয়েও দেই যাতে করে 237, একটা মিনিট ভাইয়া, 238, দাঁড়ান একটা মিনিট ভাইয়া, একটা মিনিট, আমি আপনাকে স্পেসিফিক ইয়েটা একটু দেখিয়ে দেই, আপনার জন্য রেফারেন্সটা বুঝতে সুবিধা হবে। পুরাম ট্রাস্টি সভা, দাঁড়ান একটা মিনিট আমি একটু দেখাই। এই যে এখানে ভাইয়া বলে দেয়া আছে, এই যে এখানে খুব সুন্দর করে বলে দেয়া আছে যে এইটা, এই যে দেখেন 250 ভাইয়া, এটা সেকশনটা 250, কিন্তু চ্যাপ্টার হচ্ছে 16 রুলসে মালিক কর্তৃক সংশ্লিষ্ট শ্রমিকের মজুরি পরিশোধকালে ভবিষ্যৎ তহবিলের নির্ধারিত চাঁদার টাকা কর্তন করিয়া নিজের অংশের সমপরিমাণ অর্থ উক্ত মাস শেষ হইবার 15 দিনের মধ্যে পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে ভবিষ্যৎ তহবিল হিসাবে জমা করিতে হইবে এবং পে অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাসুল মালিক বহন করিবে। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। জি। আচ্ছা, এটা হয়ে গেল আমার, এইটা একটা কাজ। আরেকটা কাজ হচ্ছে গিয়ে আপনি যে এই যে সিভিএর টাকাটা যে ডিডাক্ট করেছেন, সিভিএর টাকাটা ডিডাক্ট করার পরে এটাও আপনাকে 15 ডেজ এর মধ্যে কি করতে হবে, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনাকে সিবিআর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে আপনাকে 15 ডেজ এর মধ্যে ডিপোজিট করতে হবে। ইফ ইউ ফেইল, কথাটা আমি আবার বলছি, ইফ ইউ ফেইল ইউ শ্যাল ফেস সাম সর্ট অফ লিগ্যাল অ্যাকশন। ঠিক আছে? আপনার বিরুদ্ধে কি করতে পারবে, যদি আপনি এই টাকা কোনোভাবে
দিতে দেরি করেন তাহলে ধরে নেওয়া হবে ইউ হ্যাভ মিস অ্যাপ্রোপ্রিয়েটেড দিস ফান্ড, এবং এই ফান্ডের টাকা যদি মিস অ্যাপ্রোপ্রিয়েটেড হয় তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ মালিকের 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটু কেয়ারফুল থাকবেন যে এই ধরনের বিষয়গুলির ক্ষেত্রে যেন এই বিষয়টা কখনোই কি হয় যেন না ঘটে, এটা একটু কেয়ারফুলি আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা গেল একটা। ইউনিয়ন কি ট্রেড ইউনিয়ন? সিবিএ ইউনিয়ন কখনোই হ্যাঁ, একটা প্রশ্নটা একটু সম্পূরক উত্তর দিতে হবে। যে কোনো ট্রেড ইউনিয়নই সিবিএ হতে পারে, কিন্তু সিবিএ কে ম্যান্ডেটরি ভাবেই একটা ট্রেড ইউনিয়ন হতে হয়, বুঝতে পেরেছেন? আমি আবার বলছি, সিবিএ কে অবশ্যই একটা ট্রেড ইউনিয়ন হইতে হবে আগে, তারপরে কি হইতে হবে যে তাকে সিবিএ নির্বাচিত হয়ে তারপরে তাকে সিবিএ হতে হবে, এবং নির্বাচন ছাড়াও সে সিবিএ হতে পারে যদি একটা প্রতিষ্ঠানে একটাই মাত্র ট্রেড ইউনিয়ন থাকে। ক্লিয়ার? বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। তল ভাই কথাটা আরেকবার রিপিট করবেন প্লিজ। ভাইয়া, একটা ট্রেড ইউনিয়ন একটা সিবিএ হতে গেলে অবশ্যই সেই সিবিএটাকে সর্বপ্রথমে ট্রেড ইউনিয়ন হতে হয়। ঠিক আছে, ট্রেড ইউনিয়ন ছাড়া কেউ সিবিএ হতে পারে না। আর একটা ট্রেড ইউনিয়ন সিবিএ হতে পারে যদি সে সংখ্যাগরিষ্ঠ ভোটে জেতে, অথবা সে যদি একটা প্রতিষ্ঠানে একটাই মাত্র ট্রেড ইউনিয়ন থাকে তাহলে সেক্ষেত্রে সে কি হতে পারে যে সিবিএ হতে পারে। সেটা ক্লিয়ার? জি জি, বাট কতদিন ট্রেড ইউনিয়ন হইতে হবে এরকম কোনো কিছু বলা আছে? কতদিন না ভাইয়া, যেটা হচ্ছে যে যেদিন ট্রেড ইউনিয়ন গঠিত হবে তার পরের দিনই চাইলে সেক্ষেত্রে আপনি আপনার নিজেকে সিবিএ হিসেবে ঘোষণা করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন, যদি আপনি একটা প্রতিষ্ঠানে একটাই ট্রেড ইউনিয়ন হন। ক্লিয়ার? জি, গট ইট, থ্যাংক ইউ। জি বলেন। মনে করেন সাপোজ একটা এমপ্লয়ি 6 মাসের পরে কনফার্মেশন হবে আর কি, জানুয়ারিতে জয়েন করেছে, তো জুনে তার কনফার্মেশন, তাহলে তার পিএফ থেকে আমি জুলাইতে কাটবো, অর্থাৎ জুলাইয়ের পে স্লিপে তার কাটা যাবে নাকি অগাস্টের পে স্লিপে তার পিএফ কাটা যাবে, আমি কোনটা দেখাবো? এখন স্যার যেটা হচ্ছে যে সে যদি আপনার এখানে সদস্য হয়, তাই না, জুনে তার 6 মাস হয়ে গেল, তার মানে সে পার্মানেন্ট হয়ে গেল। জুলাই থেকে সে মেম্বার হতে পারবে, এবং জুলাইতে যদি মেম্বার হয় তাহলে অগাস্টের পে স্লিপে তার টাকা কর্তন করা যাইতে পারে। আজকে যদি সে জানুয়ারিতে 15 ভাঙতি মাসে জয়েন করে তাহলে কি ওই ভাঙতি মাস অনুযায়ী কাটা হবে? ভাঙতি মাসে জয়েন না, ভাঙতি মাস অনুযায়ী কাটা যাবে না। উনি যেটা হচ্ছে পরবর্তী মাসে গিয়ে সেক্ষেত্রে মেম্বার হবে, অর্থাৎ যেটা হচ্ছে সে অগস্টে মেম্বার হবে এবং সেপ্টেম্বরে তার ডিডাকশন শুরু হবে। জানুয়ারি 15 জয়েন করলে সে তো জুলাইয়ের 15 মেম্বার হবে। সরি, জানুয়ারির 15তে জয়েন করলে তো বললাম স্যার, জানুয়ারির 15তে যদি করে, তাই না, তাহলে সে মেম্বারশিপের জন্য এলিজিবল হয় কখন? সে জুলাইয়ের 15 তারিখে। একজন এমপ্লয়িকে মাঝামাঝি সময় আপনি মেম্বার করতে পারবেন না, বুঝতে পেরেছেন? এই জন্য আপনাকে যেটা করতে হবে যে আপনি অগস্ট মাসে তাকে মেম্বার করবেন এবং সেপ্টেম্বর মাসে তার ডিডাকশন শুরু করবেন। ক্লিয়ার? জি জি জি, ক্লিয়ার। ওকে। সেপ্টেম্বর মাসে কি অগাস্টের স্যালারির উপর ডিডাকশন হবে, রাইট ভাই? সেপ্টেম্বরের যদি অগাস্টের স্যালারির উপর ডিডাকশন হবে। জি ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে, এই যে ভাই 15 ডেজ এর মধ্যে আমাকে যে পিএফ যে অ্যাকাউন্টে আমি টাকা ট্রান্সফার করব, সেক্ষেত্রে কি শুধুমাত্র এমপ্লয়ি পোর্শনটা নাকি এমপ্লয়ি এন্ড এমপ্লয়ি বোথ পোর্শন? বোথ। ওকে, থ্যাংক ইউ। জি, জিনিসটা আসলে এতটা ইজিও না। আচ্ছা, এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে আপনার ডিডাকশনের ক্ষেত্রে আপনি যখন একজন এমপ্লয়ি থেকে কোনো প্রকার ফাইন ডিডাক্ট করবেন, ফাইন মানে কি, যে স্যার আপনি তাকে জরিমানা করেছেন, এই জরিমানার অর্থ যদি আপনি কি করেন যে ডিডাক্ট করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ম্যান্ডেটরি ভাবে আপনাকে এই অর্থটা কোম্পানির যে ওয়েলফেয়ার ফান্ড থাকবে সেই ওয়েলফেয়ার ফান্ডে আপনাকে ম্যান্ডেটরি ভাবে ট্রান্সফার করতে হবে। এটা আপনি কোনো অবস্থাতেই কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে রাখতে পারবেন না। অর্থাৎ যদি কোনো প্রকার ডিডাকশন হয় সেটা স্বাভাবিকত কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকে, কিন্তু এটার ক্ষেত্রে কখনোই এটা কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে কি হবে না, যে আপনার কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টে কখনোই এটা হিট করবে না। এটা হিট করবে হচ্ছে গিয়ে কোম্পানির যে ওয়েলফেয়ার ফান্ড আছে সেখানে হিট করবে। ঠিক আছে, এটা গেল একটা বিষয়। আর একটা কনফিউশন আপনাদের স্বাভাবিকতা আছে, সেটা হচ্ছে যে যদি আমি এমপ্লয়ের কাছ থেকে
কোনো প্রকার জরিমানা আদায়, ড্যামেজের জন্য যদি কোনো ক্ষতিপূরণ আদায় করে, সেটা কোথায় কোথায় থাকবে? সেটা কোম্পানির প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকবে, ওটা ভিন্ন কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার হবে না। এটা গেল একটা বিষয়। এরপরে আসেন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে স্যার যে ট্যাক্স। ট্যাক্স মানে কি? ট্যাক্স হচ্ছে গিয়ে বিষয়টা যে আপনার অর্গানাইজেশন, আমি আবার বলছি, আপনার অর্গানাইজেশনে যখন প্রতি মাসে আপনি এমপ্লয়িকে স্যালারি দিবেন, দেওয়ার সময় ট্যাক্সটা ডিডাক্ট করবেন, সেটা ওই মাসের 15 তারিখের মধ্যে, এটা গত যে আইনটা ছিল সেখানে ওই মাসের 20 তারিখের মধ্যে ফর্ম 1088 এর মাধ্যমে আপনাকে এটা জমা করতে হতো সরকারের কাছে, এটা রিটার্ন জমা করতে হতো। এখন এই রিটার্নটা হচ্ছে গিয়ে কত থেকে? রিটার্নটা হবে গিয়ে আপনাকে 15 তারিখের মধ্যে, অর্থাৎ আগে ছিল যেটা 20 তারিখ, সেটা এখন 15 তারিখের মধ্যে আপনাকে কি করতে হবে, যে এটা সরকারকে ম্যান্ডেটরি ভাবে আপনাকে দিয়ে দিতে হবে যে আপনি এই টাকাটা ডিডাক্ট করেছেন, এবং এটা রিটার্নটা আপনাকে দিতে হবে 15 তারিখের মধ্যে। ঠিক আছে, এটার কোনো ম্যান্ডেট বিকল্প কোনো ব্যবস্থা নাই। এবার আসেন আপনাকে ছোট একটা বিষয় দেখাই, আপনাকে, আপনি যে ইয়েটা আছে টিডিএসটা যখন কাটবেন, কারণ একটা মিনিট, চালান কপিটা কই গেল? চালান, একটু সময় নিচ্ছি আমি, আমাকে একটু সময় দিয়েন আপনারা। ফর্মটা কোথায় গেল? আচ্ছা দাঁড়ান একটা মিনিট, আমি একটু দেখি। ট্যাক্স, এই যে যখন আপনি এমপ্লয়ের কাছ থেকে টাকাটা ডিডাক্ট করবেন, ডিডাক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে, এই ধরেন আমি একটা হাইপোথিক্যাল চিন্তা করেছি, আমার একটা অর্গানাইজেশনের মানে ক্লায়েন্টের টাকা যখন আমরা জমা দেই, তখন এইভাবে করে চালানটা তৈরি করে, দেখেন টিআর চালানটা দেখতে পাচ্ছেন সবাই, এইভাবে করে চালানের মাধ্যমে আপনাকে টাকাটা জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এখানে একটা জিনিস লক্ষ্য করেন, আমি এই যে চালান কপির পেছনে একটা লিস্ট তৈরি করেছি, দেখেছেন? এই লিস্টের মধ্যে পাবেন 1 ক্রমিক নাম্বার, 2 হচ্ছে নাম, 3 হচ্ছে ইটিন নাম্বার এবং টাকার পরিমাণ। এটা এইভাবে করে আপনি টাকাটা কি করবেন, জমা দিবেন। কেন জমা দিবেন আমি বলে দিই আপনাকে। কারণ আপনি যদি কোনো কারণে ভুলে যান, আমি আবার বলছি, আপনি যদি কোনো কারণে ভুলে যান যে কার কত টাকা কেটেছেন, তাহলে কিন্তু আপনি মহা বিপদে পড়ে যাবেন। এই জন্য আপনার জন্য যেটা সুবিধাজনক যে বিষয়টা, সেটা হচ্ছে যে আপনার এমপ্লয়ির, আমি আবার বলছি, আপনার এমপ্লয়ি লিস্ট এবং ইটিন নাম্বার এবং তার টাকার পরিমাণ এখানে সুন্দর করে উল্লেখ করে দিবেন, যাতে করে আপনার পরবর্তীতে কি হবে, যে আপনাকে আবার খুঁজে খুঁজে হয়রান হতে হবে না যে কোন মাসে কত টাকা কেটে জমা দিয়েছিলেন সেটা। এভাবে কেটে যখন জমা দিবেন, এই চালানের কপিটা প্লাস হচ্ছে এমপ্লয়ি লিস্ট, এইটা কি করতে হবে, যে আপনার স্যালারি ইনফরমেশন ডিটেলস সহকারে আপনাকে এনবিআর এ জমা দিতে হবে। সো দেখেন, পেরোলের মানুষ হয়েছি বলে আপনাদের কথায় কথায় এরকম একটা কথা থাকে, ভাই আমি পেরোলের মানুষ কিন্তু আমার কেন ট্যাক্স শিখতে হবে? আমি আপনাদেরকে বারবার বলছি, অ্যাকাউন্টসের লোকজন কিন্তু আপনাকে গলায় দড়ি দিয়ে ঘুরাচ্ছে। কেন ঘুরাচ্ছে? বিকজ আপনারা পেরোল পারেন না বলে। বাংলাদেশের পেরোলের দায়িত্বে এখনো অ্যাকাউন্টস, ফিনান্স এন্ড আইটি, এরা কিন্তু আপনার এই স্যালারি যে কনফিডেন্সিয়াল ইনফরমেশন কিন্তু আপনার অ্যাকাউন্টসের জানার কথা না। আপনার ইফ ইউ আর পিওর এইচআর, আমি আবার বলছি, ইফ ইউ আর 100% পিওর এইচআর, তাহলে কিন্তু আপনি জানেন যে স্যালারি ইজ এ কনফিডেন্সিয়াল ইনফরমেশন। কিন্তু আমাদের দেশে যারাই আপনারা পেরোল অ্যাকাউন্টস কে দিয়ে করান, এটা কিন্তু আপনার ইনএবিলিটির জন্য কি করেন, আপনি পেরোল অ্যাকাউন্টস কে দিয়ে করান, এবং অ্যাকাউন্টসের লোকজন কি করে, যে সে সবার গোপন তথ্যগুলি কি করে, যে সে জেনে যায় এবং জেনে গিয়ে সে আপনার উপরে সবসময় ছড়ি ঘুরাতে থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট স্যার, যে আপনি এই ট্যাক্সটা আপনাকে, আমি এই সেশনে আপনাকে ট্যাক্স খুব সুন্দর করে পড়াবো, একটু কষ্ট করে শিখে ফেলবেন। এই চালানটা বানানো রকেট সায়েন্স না, ইটস এ ভেরি ইজি থিং, বিলিভ ইট অর নট, ইটস এ ভেরি ইজি থিং। কিন্তু আপনারা ছোট জিনিসগুলি বোঝেন না বলে আপনারা কি হচ্ছে যে আর এই হোলটা আপনি নিতে পারেন না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস, যে স্যার আপনি এই জিনিসটা সুন্দরভাবে কি করতে পারবেন, যে করে তারপরে এটা সরকারকে জমা দিবেন। আমি বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি? জি, ওকে, আমার গেল এবার ট্যাক্সের বিষয়টা। এবার হচ্ছে লাস্ট যে ইস্যুটা আছে সেটা, সরি, অলরেডি আমার ট্যাক্সের 4টা যে ইস্যু ছিল 4টাই আমার কমপ্লিট হয়েছে। তার মানে আপনি শুধু পেরোলে ডিডাকশন করবেন, আপনার কাজ শেষ না স্যার। আই এম অ্যাবসলিউটলি সরি, যে আপনাকে পেরোলে এই 4টা কাজ করতে হবে। এই যে 4টা কাজ আছে, আপনি ডিডাকশন করবেন, ডিডাকশনের পরেও এই 4টা কাজ আপনাকে ম্যান্ডেটরি ভাবে করতে হবে। চেষ্টা করবেন
প্রথম 1 মাস একটু ভুলভাল হইতেই পারে বা একটু সমস্যা হতে পারে, কিন্তু দ্বিতীয় মাস থেকে এই চালান তৈরি করতে আপনার কোনো ভুল হবে না। যদি আপনি একান্তভাবে সাহস করে পেরোলটা আপনার হাতে নিয়ে নেন, যদি বুঝতে না পারেন যে কিভাবে চালান বানাবেন, আমার কাছে হেল্প নিয়েন, আমি আপনাকে হেল্প করব। ঠিক আছে? এর থেকে আর বেশি আশ্বাস বাংলাদেশে কেউ দিবে না, আপনার আপন ভাইও দিবে না, কিন্তু আমি আপনাকে দিচ্ছি বিকজ ইফ ইউ ক্যান লার্ন, এটা আসলে আপনার ক্যারিয়ারে অনেক বড় একটা চেঞ্জ নিয়ে আসবে স্যার। বুঝতে পেরেছেন? এটা রাখেন, যখনই আপনি পেরোল খুব ভালো পারবেন তখনই দেখবেন যে আপনার পক্ষে অনেক জিনিসপত্র খুব ইজি ভাবে এক্সপ্লেইন করা সহজ হবে। আপনার দেখবেন অর্গানাইজেশনে যে কোনো মানুষ কথা বলার ক্ষেত্রে আপনাকে সমীহ করে কথা বলে, বিকজ দে উইল ফিল যে এই মানুষটা আসলেই জিনিসটা জেনে কথা বলছে। ঠিক আছে? সো এই কাজটাকে একটু স্যার শিখে নেবেন, কষ্ট হবে কিন্তু শিখে নেন স্যার। আমি বললাম আপনাদের জন্য খুবই কাজে দিবে বিষয়টা। ওকে, গেল হচ্ছে আপনার এতটুকু বিষয়। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই রিলেটেড? বলেন ভাইয়া, চালানের ক্ষেত্রে কি কোনো ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে যে একটা চালানের এগেইনস্টে ম্যাক্সিমাম এত টাকা দেওয়া যাবে? না, এটা অনলাইনে সর্বোচ্চ যেটা হচ্ছে যে 3 লাখ টাকা পর্যন্ত দেয়া যায়, কিন্তু অফলাইনে এটা কোনো লিমিট নাই, লিমিটলেস। ঠিক আছে? ইটিডিএস করলে ম্যাক্সিমাম ছিল না? সরি, মানে ইটিডিএস যেটা অনলাইনে, ওটা হচ্ছে ম্যাক্সিমাম 3 লাখ একটা চালানের নিচ্ছে। জি জি জি, ঠিক আছে। জি। আচ্ছা তমল ভাই, আমার প্রশ্নটা হচ্ছে যে অল ফাইন্স যেটা বললেন, এটা কি ধারা 25-এর আন্ডারে যে টাকাগুলো কাটা যাবে, ধরেন অ্যাবসেন্টের জন্য টাকা পয়সা বা ওই জিনিসগুলো হচ্ছে ওয়েলফেয়ার ফান্ডে যাইতে হবে? রাইট রাইট। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে যদি আমরা যেটা আপনার বেসিক থেকে কাটা যাবে না, বাট যদি আইডেন্টিটি কার্ডের জন্য কোন ডিডাকশন হয়, সেটা কি প্রিন্সিপাল অ্যামাউন্টে যাবে নাকি সেটা ওয়েলফেয়ার ফান্ডে যাবে? কোনটা? যদি আইডি কার্ডের জন্য কোনো ডিডাকশন থাকে? হ্যাঁ, ওটা ভাইয়া কোথাও যাবে না, এবং ওই ডিডাকশন কখনোই স্যালারির উপরে করা যাবে না। না, স্যালারির উপরে করা যাবে না, বাট ওই ডিডাকশনটা যেটা হবে মানে এমপ্লয়ি থেকে আমরা যে কালেকশনটা করব, সেটা কি কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডে যাবে নাকি প্রিন্সিপাল ফান্ডে যাবে? ওটা যদি ওটা আপনি কি আইডেন্টিটি কার্ডের কথা বলছেন, তাই তো? জি জি, আইডেন্টিটি কার্ডের কথা বলছি। আপনি কোনো স্যালারি ডিডাকশন, স্যালারি থেকে এই ধরনের ডিডাকশন হবে না, কিন্তু যদি আপনি কোনো কারণে ডিডাকশন করে ফেলেন বা নন কমপ্লায়েন্স করেন, তাহলে এটা মালিকের প্রিন্সিপাল অ্যাকাউন্টেই থাকবে, এটা কোথাও যাবে না। প্রিন্সিপাল অ্যাকাউন্টে থাকবে। আচ্ছা, আর হচ্ছে বাকি অন্যান্য বেসিক থেকে অন্যান্য যে ডিডাকশন গুলো হবে সেগুলো চলে যাবে হচ্ছে কোম্পানির ওয়েলফেয়ার ফান্ডে। জি। আচ্ছা, সেটার জন্য কি কোনো যে আমরা যে ধরেন পিএফ এর জন্য 15 দিনের একটা ম্যাক্সিমাম টাইম আছে, বা ইনকাম ট্যাক্সের যে 15 দিনের ভিতরে জমা দেওয়ার টাইম আছে, এটার কি কোনো এই ধরনের কোনো এটা স্বাভাবিকত যেটা হয়, যখন আপনার কোনো পাওনা কেউ আপনার কাছে 1 মাসেরটা কখনো ডিউ হবে, তখন সেটা 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দিতে হয়। বুঝতে পেরেছেন? আপনি ওটার ক্ষেত্রে 7 ওয়ার্কিং ডেজ এর মধ্যে আপনাকে এটা সেটেল করতে হবে। আচ্ছা আচ্ছা, মানে 7 ওয়ার্কিং ডেজ এর ভিতরে সেটা ওয়েলফেয়ার ফান্ডে পাঠিয়ে দিতে হবে। জি জি। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। জি, ওয়েলকাম স্যার। এই সালান ফর্মটা একটু গ্রুপে শেয়ার করেন স্যার। কোনটা? এই সালান ফর্মটা, স্যাম্পলটা। চালান ফর্মটা অবশ্যই করে দিবেন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, চালান ফর্মের বিষয়টা একটু বুঝার ছিল। ধরেন আমার 4000 এমপ্লয়ি, হ্যাঁ, অর্গানাইজেশনে, তাহলে আমি যারা এই ট্যাক্সেবল ইনকামে আসছে, আমি তাদের ট্যাক্সটা ডিডাক্ট করে আমি কি এক চালানে এটা কি জমা দিতে পারবো? এক চালানে হবে না ভাইয়া, কারণ এটা লিস্ট তৈরি করে দিতে হবে, তো সেক্ষেত্রে আপনাকে 5-7টা চালান করা লাগবে। কারণ হচ্ছে কি, আপনি যে পেছনের যে জায়গাটা, ওই জায়গাটা আপনাকে আমি যে পদ্ধতি দেখালাম তাতে আপনার একটু বেশি পরিমাণ চালান তৈরি করতে হবে। আচ্ছা, একটাই হবে না, আপনি একটা সম্পূর্ণটা লিস্টটা তৈরি করে জমা দিতে পারবেন না। মানে যেটা তাহলে যতটুকু করা যায় ততটুকু করে আমার যতগুলো চালান লাগবে না কেন, তাই না? জি জি জি। ওকে ভাইয়া, একটা কোশ্চেন ছিল। বলেন ভাই প্লিজ। সেটা হচ্ছে যে ব্যাংকে যে ইনভয়েস দেওয়া হয়, স্যালারি ইনভয়েসটা দেওয়া হয়, এইটা দিলে কি ফর্ম 38 যেটা আছে সেটা কি জমা দিতে হবে না? ফর্ম 38 ফর্ম মানে 38 ও আচ্ছা আচ্ছা, আপনি যেটা স্যালারি শিটের কথা বলছেন, তাই না? জি জি জি। স্যালারি শিটটা আসলে বেসিক্যালি ইটস ফর ক্যালকুলেশন, কিন্তু ওইটা যখন আপনি পেরোল অ্যাকাউন্টিং যখন করবেন, তাই না, যে তখন আপনি দেখবেন যে আপনার কখনো কোনো কমপ্লায়েন্স অডিট হচ্ছে, তখন কিন্তু আপনাকে এটা ম্যান্ডেটরি ভাবে শো করতেই হবে। বুঝতে পেরেছেন? সো এই জন্য পেরোল অ্যাকাউন্টিং এর জন্য আপনাকে ডেফিনেটলি ফর্ম 38 শো করতেই হবে, এটা কোনো এটা কোনো বিকল্প ব্যবস্থা নেই। ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিক।
আচ্ছা, আপনাদেরকে এটা দিয়ে দিয়েছি, দেখেন। ওকে, চালানটা। আচ্ছা, এবার আসেন যেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে গ্র্যাচুইটি। আমাদের গ্র্যাচুইটি ফান্ড ম্যানেজমেন্টটা আসলে স্বাভাবিকত অনেক ক্ষেত্রেই এটা পেরোলের উপরে আসে, কিন্তু এই কাজটা আসলে পেরোলের না। কিন্তু তারপরে আপনাদেরকে কি করা হয়, যেহেতু এরা ভাবে যে ওকে ঠিক আছে পেরোলের মানুষজন এটা বোঝে পারে শেখে, তো সেক্ষেত্রে সমস্যা নেই, আমরা এটা পেরোলটা ইয়েকে দিব, যেটা হচ্ছে যে আমার গ্র্যাচুইটি ফান্ড যারা যেহেতু পেরোল আমার এগুলি সবকিছু হিসাব নিকাশ জানে, সো আমরা গ্র্যাচুইটি ফান্ডটা পেরোলের কাছে দিয়ে রাখবো। কিন্তু এটা মূলত কাজ হচ্ছে গিয়ে ট্রাস্টি বোর্ডের কাজ, যে গ্র্যাচুইটি ফান্ডের জন্য কারা এলিজিবল হবে কারা না হবে। ঠিক আছে, আমি আবার বলছি, গ্র্যাচুইটি ফান্ডের জন্য কারা এলিজিবল হবে এবং কারা না হবে সেটা আসলে বেসিক্যালি মূলত এই কাজটা হচ্ছে গিয়ে আমার টিমের, যেটা হচ্ছে যে আমার ট্রাস্টি বোর্ডে যারা থাকবে তাদের, কিন্তু এটা আসলে পেরোলের কাজ না। কিন্তু তারপরও যেহেতু এটা পেরোলকে করতে হয়, এই জন্য আমি আপনাদেরকে এটা শিখিয়ে দিব। ওকে, আসেন এবার প্রথম বিষয়টা, গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে যে গ্র্যাচুইটি বেনিফিটটা আসলে ম্যান্ডেটরি কিনা। প্রথমতই আপনি পেরোলের ক্ষেত্রে জেনে নেবেন যে গ্র্যাচুইটি ফান্ডটা কখনোই ম্যান্ডেটরি না, এটা আসলে একটা ভলেন্টারি ফান্ড। যদি প্রতিষ্ঠান করে তাহলে এমপ্লয়ি বেনিফিট পাবে, যদি না করে তাহলে সেক্ষেত্রে এমপ্লয়িকে কোনোভাবেই কি করা যাবে না, যে ফোর্স করা যাবে না। এই কথাটা আপনি ম্যান্ডেটরি ভাবে কি করবেন, যে মাথায় রাখবেন। হ্যাঁ, এটা কোনোভাবেই অর্গানাইজেশনকে কোন আন্ডার এনি সিচুয়েশন আপনি যে কাজটা করতে পারবেন না, সেটা হচ্ছে যে তাকে ফোর্স করতে পারবেন না, কোনো মালিককে ফোর্স করা যাবে না। আর গ্র্যাচুইটিটা কতদিনে এলিজিবল হবে সেটা বেসিক্যালি বলা আছে, যে আপনি ট্রাস্টি বোর্ডে কি বলছে, ট্রাস্টি বোর্ডের ডিড এবং রুলসে কি বলছেন, যে গ্র্যাচুইটিটা কতদিনের জন্য কতদিন কাজ করলে এলিজিবল হবে, কতদিন করলে এলিজিবল হবে না, সেটা বেসিক্যালি আপনার ট্রাস্ট ডিড এবং রুলসে বলা থাকবে। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হচ্ছে ডিসমিসড এবং রিমুভড এমপ্লয়ি কখনোই গ্র্যাচুইটি পায় না। শুধুমাত্র গ্র্যাচুইটি পায় 5 ধরনের জব সেপারেশন ক্ষেত্রে, 5 ধরনের এমপ্লয়ি জব সেপারেশনের ক্ষেত্রে এটা পাবে। ডিসমিসাল এবং রিমুভাল রিমুভড এমপ্লয়িরা কখনোই গ্র্যাচুইটি পাওয়ার জন্য এলিজিবল হবে না। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে গ্র্যাচুইটির ক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে গ্র্যাচুইটি যখন হবে আপনার অর্গানাইজেশনে, এবং গ্র্যাচুইটি কিন্তু সবসময় এক্সিট কম্পেনসেশন। আমি আবার বলছি, গ্র্যাচুইটির কথাটা সবসময় মনে রাখবেন, গ্র্যাচুইটি হচ্ছে কি এক্সিট কম্পেনসেশন, অর্থাৎ একজন এমপ্লয়ি চাকরি যখন শেষ হয়ে যাবে এবং সে যখন অর্গানাইজেশন থেকে এক্সিট হবে, তখনই কি হবে, যে সে গ্র্যাচুইটিটা বেসিক্যালি সেটার জন্য পাওয়ার জন্য এন্টাইটেলড হবে, আদারওয়াইজ সে পাওয়ার জন্য এন্টাইটেলড হবে না। তারপর হচ্ছে নিউজ পেপার অর্গানাইজেশনের ক্ষেত্রে আমার যে মিনিমাম যে ওয়েজ বোর্ড আছে সেই অনুযায়ী আপনাকে কি করতে হবে, গ্র্যাচুইটি পে করতে হবে। এবার আসেন, গ্র্যাচুইটি বাংলাদেশে মূলত 3টা সেক্টরের জন্য বাধ্যতামূলক, তবে আমাদের এই জন্য প্রাইভেট সেক্টর 2টা। একটা হচ্ছে চা বাগান, চা বাগানের ক্ষেত্রে আমাদের 5 বছর কেউ কাজ করলে তার জন্য গ্র্যাচুইটি ম্যান্ডেটরি। আর আমার নিউজ পেপারের জন্য কোনো এমপ্লয়ি যদি 3 বছর কাজ করে তাহলে সেক্ষেত্রে সে দ্বিগুণ হারে কি পাবে, যে গ্র্যাচুইটি পাবে। ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ হারে মানে হচ্ছে গিয়ে 3 বছরের বেশি যদি সে কাজ করে তাহলে সেক্ষেত্রে সে 2টো করে বেসিক স্যালারি পাবে, আর 3 বছরের নিচে সে 1টা করে বেসিক স্যালারি পাবে। আর আমাদের ক্ষেত্রে চা বাগানের ক্ষেত্রে বলা আছে যে প্রতি বছর কাজের জন্য 30 দিন করে বেসিক স্যালারি, 10 বছর পর্যন্ত, 10 বছরের পরে হলে 45 দিন করে বেসিক স্যালারি। আর আমাদের লোকাল ল যেটা আছে, লেবার ল, সেই লেবার লতে বলা আছে কোন অর্গানাইজেশন যদি তাকে গ্র্যাচুইটির জন্য এলিজিবল করে, সেক্ষেত্রে একজন এমপ্লয়ি গ্র্যাচুইটি তখনই পাবে যখন বেসিক্যালি তিনি যেটার যে গ্র্যাচুইটির যে এলিজিবিলিটি যে কন্ডিশনটা আছে সেটা যখন সে ফুলফিল করবে, তখন সে পাওয়ার জন্য এলিজিবল হবে। এবং 1 থেকে 10 বছরের ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়া যাবে প্রতি বছর কাজের জন্য 30 দিন, আর 10 বছরের বেশি হলে 45 দিন করে বেসিক স্যালারি। এবং মাথায় রাখবেন, এই বেসিক স্যালারিটা সর্বশেষ মাসে যে বেসিক স্যালারি উত্তোলন করা হয় সেটা, সেই বেসিকটাকে কি করবেন, আপনি 30 দিয়ে ভাগ দিয়ে আপনি গুণন করবেন, যেটা হচ্ছে 45 দিয়ে, তাহলে সেক্ষেত্রে 45 দিনের টাকা পেয়ে যাবেন। আর যদি 30 দিনের হয় তাহলে সেক্ষেত্রে আপনার তার কোনো ডিডাকশন বা কোনো কিছু করতে হয় না, সেটা হচ্ছে বেসিক স্যালারিটা সিম্পলি তাকে পে করে দিলেই হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? আরেকটু যদি রিপিট করতেন। জি, গ্র্যাচুইটির ক্ষেত্রে যেটা হচ্ছে যে গ্র্যাচুইটির নিয়ম হচ্ছে একজন এমপ্লয়ি যেদিন থেকে গ্র্যাচুইটি এলিজিবল হবে সেদিন থেকে
10 বছর পর্যন্ত 30 দিন, আর 10 বছরের বেশি হলে 45 দিন করে বেসিক স্যালারি। এবং বেসিক স্যালারিটা হচ্ছে সর্বশেষ উত্তোলিত যে বেসিক স্যালারিটা থাকবে সেটাকে আপনি বেস ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে করবেন? যদি আপনি একটা বেসিক দেওয়ার নিয়ম থাকে আপনার অর্গানাইজেশনে, তাহলে সেক্ষেত্রে লাস্ট বেসিকটা জাস্ট দিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু যদি 45 দিন করে আপনাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে বেসিক ডিভাইডেড বাই 30 মাল্টিপ্লাইড বাই 45, তাহলে সেক্ষেত্রে উনি কি করবে, যে বেসিক স্যালারিটা পাওয়ার জন্য এলিজিবল হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা তমাল ভাই, এক্ষেত্রে কি প্রতি বছরের জন্য একটা করে বেসিক স্যালারি পাবে? বুঝিনি ভাইয়া কোনটা? মানে প্রতি বছরের জন্য, ধরেন কোন একজন এমপ্লয়ি 5 বছর কমপ্লিট করলো, তাহলে সেই ক্ষেত্রে সে 30 দিন করে টোটাল 150 দিনের বেসিক স্যালারি পাবে। জি জি। আচ্ছা, এটা একটা বিষয়। আর হচ্ছে কেউ যদি ধরেন কোনো ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে ধরেন ডিসমিস হয়ে গেল বা জব থেকে জব সেপারেশন হয়ে গেল আর কি, সেক্ষেত্রে তাকে সে গ্র্যাচুইটিটা পাবে না। আচ্ছা, প্রতিষ্ঠান যদি দিয়ে থাকে তাহলে কি সেটা বেস্ট প্র্যাকটিস হবে নাকি এটা মানে আইনের কোনো ব্যত্যয় হবে? যদি কোনো প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি থাকে, কোনো প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি দিয়ে থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান কি কাউকে গ্র্যাচুইটি ফান্ড আছে, আমরা ট্রাস্টিবল আছে বা গ্র্যাচুইটি আছে, সেই প্রতিষ্ঠান 20 বছর যাবত গ্র্যাচুইটি দিয়ে আসতেছে, তো সেই কি চাইলেই কোনো কি এমপ্লয়কে গ্র্যাচুইটি থেকে ডিফ্লেক্ট করতে পারবে? ধর নরমালি রিজাইন দিয়ে গেল কোনো এমপ্লয়। আমি বুঝিনি প্রশ্নটা, আরেকবার একটু বলবেন আমাকে? কোনো একটা প্রতিষ্ঠান তার এখানে গ্র্যাচুইটির জন্য গ্র্যাচুইটি ট্রাস্টি বোর্ড আছে, গ্র্যাচুইটি প্র্যাকটিস করে, তো কেউ নরমালি রিজাইন দিয়ে চলে গেল, সে গ্র্যাচুইটির জন্য ইলিজিবল হলো, 10 বছর চাকরি করছে, কিন্তু প্রতিষ্ঠান তাকে গ্র্যাচুইটি দিচ্ছে না। সেই ক্ষেত্রে এটা তো যেটা আপনি বলছেন ম্যান্ডেটরি না, সেক্ষেত্রে কি অর্গানাইজেশন চাইলে এটা না দিতে পারবে? ভাই আমি নেটওয়ার্কের জন্য আপনার কথাটা কেটে কেটে আসছে আমার কাছে, আমি জানি না, আমার এন্ডে মনে হয় প্রবলেম। আপনি কি আরেকবার করবেন? আমি সরি যে আপনাকে বারবার প্রশ্ন করছি। কেটে কেটে শুনছি ভাইয়া। না 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 না, ঠিক ভাই, আরেকবার বলবেন আমাকে? তার মানে আমার এখানে মনে নেট সমস্যা করছে। বলছি কোন একটা প্রতিষ্ঠানে জি জি, কোন প্রতিষ্ঠানে গ্র্যাচুইটি ফান্ড আছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফান্ড আছে, এই প্রতিষ্ঠান ফান্ড আছে এবং গ্র্যাচুইটির জন্য ট্রাস্টি বোর্ডও আছে এবং গ্র্যাচুইটি দিয়েও থাকে, কিন্তু একজন এমপ্লয় 10 বছর চাকরি করছে, কিন্তু সে রিজাইন দিচ্ছে, কিন্তু মালিক তাকে বলছে থাকার জন্য, থাকে নাই, এই জন্য তাকে গ্র্যাচুইটি দিবে না। এখন এটা কি মালিক চাইলে করতে পারে? ইলিগাল, মালিক এটা করতে পারবে না। মালিককে যেটা করতে হবে, যে এটা ম্যান্ডেটরি ভাবে মালিক এটার জন্য ব্যবস্থা নিয়ে মালিকের বিরুদ্ধে মামলা করা যাবে, এতে কোনো সমস্যা নেই। জি ভাইয়া, তবে একটা প্রশ্ন ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে গ্র্যাচুইটি কি একমাত্র পেমেন্ট যেটাতে এভারেজ বেসিক বের করতে হবে না, নাকি গ্র্যাচুইটি হচ্ছে একমাত্র পেমেন্ট যেখানে আপনি এভারেজ বেসিক করতে হবে না স্যার, ঠিক আছে? আর এছাড়া যত ধরনের জব সেপারেশনের পেমেন্ট আছে সেখানে ম্যান্ডেটরি ভাবে এভারেজ করে বের করতে হবে। থ্যাংক ইউ স্যার। জি আচ্ছা তমাল ভাই, এখানে ওই গ্র্যাচুইটি যাদের থাকবে কোম্পানিতে 7 মাস কি 3 বছর ধরা যাবে? সরি বুঝতে পারিনি। 2 বছর 7 মাসকে কি 3 বছর ধরা যাবে গ্র্যাচুইটি পে করার ক্ষেত্রে? 2 বছর 7 মাসকে 3 বছর ধরা যাবে, সমস্যা নেই স্যার, কারণ গ্র্যাচুইটি এবং মৃত্যুর ক্ষেত্রেই 6 মাসের অতিরিক্ত হলে সেটাকে 1 বছর হিসেবে কনসিডার করা হয়। ওকে, ধন্যবাদ। ওকে স্যার, এখানে ফিজিক্যালি 120 দিন উপস্থিত থাকতে হবে না ওই 7 মাসের ভিতরে? কোনটা? 7 মাসের ভিতরে ফিজিক্যালি মানে অ্যাকচুয়াল 120 দিন উপস্থিত থাকতে হবে না? 7 মাস জব করে 120 দিন উপস্থিত আমি আপনাকে বিষয়টা বলছি। যেটা হয় যে ওই যে 7 মাসের যে কথাটা বলা আছে, ঠিক আছে, 120 দিনের যে কথাটা বলা আছে, তো 6 মাস যদি কেউ হয় তাহলে সে বাস্তবিক উপস্থিতি যেটা হবে যে তার 120 দিন হয়ে যায়, এতে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? তো এই জন্য উনি জিজ্ঞাসা করেছেন কারো যদি 7 মাস যদি হয় তাহলে সেক্ষেত্রে আইন অনুযায়ী সে পাবে কিনা। আইন অনুযায়ী যদি 120 দিন উনি থাকেন তাহলে অবশ্যই উনি পাবেন। আর 7 মাসে হয়ে যায়, যদি কেউ লিভ উইদাউট পেতে না থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটা হয়ে যায়, ঠিক আছে? 120 দিনের বেশি হয়ে যায়, কোনো সমস্যা থাকে না। সেটা বোঝাতে পেরেছি স্যার? স্যার সামহাউ এনি কজ কোনো কারণে 120 দিন হলো না, তখন তো পাবে না? তখন পাবে না স্যার, কোনো কারণে মিস করলে সে এটার জন্য এলিজিবল হবেন না। জি না, 120 দিন প্রেজেন্ট না থাকলে পাবে না? না। ওকে স্যার।
ভাই আচ্ছা, আরেকটা কথা যে গ্র্যাচুইটির ক্ষেত্রে বেসিকে যে ক্যালকুলেশনটা করতে হবে এখানে 2-10 যে সংখ্যাটা আছে 2015 সালের যেটা ইংলিশ ভার্সন বের হয়েছে সেইখানে ওয়েজেস এর যে সংখ্যাটা আছে 2-45 এই জিনিসটা আসলে ক্লিয়ার হতে পারিনি ওইখানে। তো এটা কি বেসিকে করতে হবে নাকি টোটাল